পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ১ ভৌত জগৎ ও পরিমাপ। জগতের শ্রেণীবিভাগ: ভৌত জগৎ ও জীবজগৎ বা মনোজগৎ। ভৌত জগতের মধ্যে রয়েছে স্থান, কাল, সময়, ভর, শক্তি। পদার্থবিজ্ঞানের উৎপত্তি গ্রিক শব্দ ফুসিস থেকে। পদার্থবিজ্ঞানের শাখার মধ্যে রয়েছে সাধারণ পদার্থবিজ্ঞান, তাপ ও তাপগতিবিজ্ঞান, শব্দবিজ্ঞান, আলোকবিজ্ঞান, তড়িৎ চৌম্বক, সাধারণ ইলেকট্রনিক্স, বলবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, কোয়ান্টাম তত্ত্ব, পারমাণবিক নিউক্লিয়াস ও পদার্থবিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব ও ভর, ক্রিয়া, শক্তির রূপান্তর ও শক্তিকে ভরের রূপান্তর ইত্যাদি। সাধারণ পদার্থবিজ্ঞান এক্ষেত্রে বলবিদ্যা ও পদার্থ ধর্ম, বলবিদ্যা, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। পদার্থ ধর্মের মধ্যে বিশেষ ধর্ম, সাধারণ ধর্ম, ওজন, বিস্তৃতি, রোধ। ওজন সাধারণ অর্থাৎ পদার্থের সাধারণ ধর্ম হলো ওজন, বিস্তৃতি ও রোধ। আর বিশেষ ধর্মের মধ্যে রয়েছে কঠিন, তরল ও তরল ও বায়বীয়। কঠিনের মধ্যে রয়েছে স্থিতিস্থাপকতা, দৃঢ়তা ও ভঙ্গুরতা। তরলের মধ্যে পৃষ্ঠটান, তলটান। আর তরল বায়ুর মধ্যে রয়েছে সান্দ্রতা। তড়িৎ চুম্বকীয় প্রবেশ এক্ষেত্রে জেনারেটর, ট্রান্সফর্মার, মোটর। আর এক্স রে রশ্মি ও গামা রশ্মি ম্যালিগন্যান্ট কোষ ধ্বংস করা। তড়িৎ ভীষণ কোষ, ধাতুর প্রলেপন। রেডিও টেলিস্কোপ, কোয়াসার, পালসার আবিষ্কার অবদান রয়েছে। রেডিওথেরাপি, চর্মরোগ, ক্যান্সার রয়েছে। ও ডায়োড ও ট্রানজিস্টরের। রেডিও ও টেলিভিশন, কম্পিউটারের বোর্ড তৈরি এবং লেজার রশ্মি ক্যান্সার তৈরি এবং তেজস্ক্রিয় 133I থাইরয়েড ও পর্যবেক্ষণ ও থাইরয়েড ক্যান্সার চিকিৎসা এবং তেজস্ক্রিয় 137CS হল ইউরেটারি ক্যান্সার চিকিৎসা। এক্ষেত্রে পদার্থের ধারণা, সূত্র, নীতি, স্বীকার্য, অনুকল্প, তত্ত্ব ও এর অর্থ। ধারণা কোনো কিছু সম্বন্ধে সঠিক পদ্ধতি বোধগম্যতা হলো ওই দুই বিষয়ের ধারণা। আর এখানের মধ্যে রয়েছে অনুকল্প, স্বীকার্য, নীতি, তত্ত্ব ও সূত্র। আর এখানের মধ্যে এক নজরে বিভিন্ন কম্পাউন্ড বিষয়ে বস্তু বিভিন্ন যন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তার পরবর্তীকালে ভৌত রাশির একক নিয়ে আলোচনা করা হয়েছে। এককের পরে রয়েছে মাত্রাসমূহ। মাত্রার পরে বিজ্ঞানের ক্রমবিকাশ ও এর গুরুত্ব। পরিমাণ, ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা হয়েছে। পদার্থবিজ্ঞানের ধারণা, সূত্র, নীতি, স্বীকার্য, অনুকল্প, তত্ত্ব ও অর্থ। ধারণা ও প্রত্যয় কোনো কিছু সম্বন্ধে সঠিক উপলব্ধি বোধগম্যতা হলো ওই বিষয়ে সঠিক ধারণা। তাপের ধারণা হলো এক প্রকার শক্তি। এক্ষেত্রে ধারণা হলো কোনো ভাবনা বা চিন্তা বা কোনো সাধারণ ঐমত। অনুকল্প কোনো কিছু সম্বন্ধে অনুসন্ধান বা অনুমিত সিদ্ধান্ত নেওয়াকে বলা হয়, তাকে অনুকল্প বলে। স্বীকার্য কোনো গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি পূর্ব স্বীকার্য কিছু শিক্ষা করে নেওয়া হয় তবে সে পূর্বসত্যকে স্বীকার্য বলে, যেখানে আইনস্টাইনের আপেক্ষিকতা স্বীকার্য আর একটি ছিল অ্যাভোগাড্রোর অনুকল্প। নীতি যে সকল প্রাকৃতিক সত্য সরাসরি প্রমাণ করা যায় এবং ওই সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনা প্রমাণ করা যায় তাকে নীতি বলে। পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে। যখন কোনো তত্ত্ব অনেক পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় তখন ওই কথাগুলো মূল উক্তির মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে বৈজ্ঞানিক সূত্র বলে। এক্ষেত্রে নিজে সত্ত্বে বলা হয় কী ঘটবে তার। পদার্থবিজ্ঞানের কোনো বিষয়ের মধ্যে ধারণা হলো প্রাথমিক স্তর। এক্ষেত্রে ভিত্তিতে অনুকল্প স্বীকার্য করা হয়, ফলশ্রুতিতে কিছু নীতি প্রণীত হয়। এক্ষেত্রে ধারাবাহিকভাবে দেখা যায় ধারণার পরে অনুকল্পর পরে স্বীকার্যর পরে নীতি, নীতির পরে তত্ত্ব, তত্ত্বের পরে সূত্র। এক্ষেত্রে ব্যারোমিটার, থার্মোমিটার, পাইরোমিটার, হিপসোমিটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক নির্ণয় যন্ত্র হিপসোমিটার। আর ক্যালোরিমিটার তাপ নির্ণয় যন্ত্র, হাইগ্রোমিটার, আর রিয়েক্টর এবং সিসমোগ্রাফ বা সিসমোমিটার ভূমিকম্প মাপার যন্ত্র। ভূমির তীব্রতা মাপার যন্ত্র, তীব্রতা হলো রিক্টার স্কেল আর ভূমিকম্প হলো সিসমোমিটার। তারপর স্পিডোমিটার, হাইগ্রোমিটার, ভ্যালাটোমিটার, বেগ হলো ভ্যালাটোমিটার, উচ্চতা হলো অল্টিমিটার এবং চাপ নির্ণয় হলো ম্যানোমিটার। এক্ষেত্রে প্রযুক্তি, বৈজ্ঞানিক নীতি, বাষ্প ইঞ্জিন, নিউক্লিয়ার রিয়েক্টর, রেডিও, টেলিভিশন, জলবিদ্যুৎ, সোনার আর বোস আইনস্টাইন ঘনীভূত। এক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। আলোক তড়িৎ ক্রিয়ার সাহায্যে দেখা যায়। বাষ্প ইঞ্জিনের সাহায্যে তাপগতিক সূত্রসমূহ, নিউক্লিয়ার রিয়েক্টর ও নিয়ন্ত্রিত নিউক্লিয়ার ফিউশন। রেডিও, টেলিভিশন, তড়িৎ চুম্বক তরঙ্গের উৎপাদন, পরিক্রম ও শনাক্তকরণ। কম্পিউটার হলো ডিজিটাল লজিক। রেডিও, টেলিভিশন, তড়িৎ চুম্বক তরঙ্গের উৎপাদন, পরিক্রমণ ও শনাক্তকরণ। কম্পিউটার হলো ডিজিটাল লজিক। লেজার হলো বিকিরণের উদ্দীপিত নিঃসরণ বা আলোর বিবর্ধনকরণ। অতি উচ্চ চৌম্বক ক্ষেত্রের উৎপাদন হলো অতিপরিবাহিতা। রকেটের এগিয়ে যাওয়া হলো নিউটনের গতি সূত্রসমূহ। বৈদ্যুতিক জেনারেটর হলো তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রসমূহ।
জলবিদ্যুৎ হলো মহাকর্ষীয় বিভব শক্তিকে গতিশক্তি বিদ্যুৎ শক্তি রূপান্তর। বিমান হলো বাহী গতিবিদ্যার আহিত কণার গতি। সোনার হলো শব্দোত্তর তরঙ্গের প্রতিফলন। আলোকতন্তু সব রাসল রশ্মি পূর্ণাবর্তনী প্রতিফলন। প্রতিফলন রোধী আবরণ পাতলা সরু আলোকীয় ব্যতিচার। আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ইলেকট্রনের তরঙ্গর প্রকৃতি। আলোক কোষ হলো আলোক তড়িৎ কোষ। ফিউশন পরীক্ষা হলো রিয়েক্টর। প্লাজমা চৌম্বক সীমাবদ্ধকরণ। জায়ান্টা ম্যাটার ওয়েভ বৈদ্যুতিক অনুবীক্ষণ যন্ত্র হলো মহাজাগতিক বেতার তরঙ্গের শনাক্তকরণ। বোস আইনস্টাইন ঘনীভূতকরণ লেজার রশ্মি ও চৌম্বক ক্ষেত্র দ্বারা পরমাণুসমূহের আবদ্ধকরণ এবং শীতলীকরণ। ভৌত রাশি একক মাত্রা রাশির সংজ্ঞা। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় প্রকারভেদ মৌলিক রাশি। যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক রাশি বলা হয়। যৌগিক রাশি একাধিক রাশির সমন্বয়ে গঠিত রাশিকে যৌগিক রাশি বলা হয়। যেমন আয়তন দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য, ঘনত্ব সমান ভর বাই আয়তন, এই সব একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। উদাহরণ মৌলিক রাশি দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা ইত্যাদি। যৌগিক রাশি কাজ বল বিভব ইত্যাদি। চিরায়ত বলবিদ্যার তিনটি মৌলিক রাশি হলো স্থান কাল সময় ও ভর। জানতে হবে জ্যামিতিক স্থানের জ্যামিতিক ধারণা প্রথম উপস্থাপন করেন ইউক্লিড। চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি তিনটি গতির সাথে পরিচিত হয় এটি প্রমাণ করেন আইনস্টাইন। প্রথম চতুর্মাত্রিক জ্যামিতিক ব্যবস্থা প্রত্যাবর্তন করেন মিঙ্কোওস্কি এবং গতি ও ত্বরণের সূত্র ব্যবহার করেন গ্যালিলিও। আধুনিক পদার্থবিজ্ঞানের তিনটি স্থানিক মাত্রার সাথে চতুর্মাত্রিক হিসেবে বিবেচনা করা হলে তাকে স্থান কাল চাদর স্পেস ক্যাম ফ্যাব্রিক কন্টিনিউয়াম বলা হয়। এক্ষেত্রে এক নজরে বিভিন্ন একক দৈর্ঘ্যের একক ভরের একক সময়ের একক। ভৌত রাশি হলো মৌলিক রাশি, লব্ধ রাশি, ব্যবহারিক রাশি। এক্ষেত্রে মিটার 90 ভাগ প্লাটিনাম ও 10 ভাগ ইরিডিয়ামের সংকর নির্মিত দণ্ডের ওপর দুই দাগের মধ্যবর্তী দূরত্বকে আন্তর্জাতিক মিটার প্রোটোটাইপ বলা হয়। পানির তড়িৎ বিন্দু 1/273 কেলভিন। যেই পরিমাণ পদার্থের C12 পরিমাণ 0.012 কেজি ভরের সমান পরমাণু থাকে তাকে 1 মোল বলে। একটি সিজিয়াম 133 পরমাণুর 9, 19, 26, 31, 166, 1770 অর্থাৎ 119 কোটিটি স্পন তৈরি হতে যে সময় লাগে তাকে 1 সেকেন্ড বলে। কিলোগ্রাম ফ্রান্সে সাবনেতে ইন্টারন্যাশনাল ওয়েটস অ্যান্ড মেজারমেন্ট রক্ষিত প্লাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতু তৈরি সিলিন্ডারের ভরকে 1 কিলোগ্রাম বলে। এই সিলিন্ডারের ব্যাস 3.9 ও উচ্চতা 3.9। এককের পদ্ধতি এক্ষেত্রে সেন্টিমিটার গ্রাম পদ্ধতি বা সিজিএস পদ্ধতি, মেট্রিক পদ্ধতি, ফ্রেঞ্চ পদ্ধতি। এক্ষেত্রে সেন্টিমিটার দৈর্ঘ্যের একক, গ্রাম ভরের একক, সেকেন্ড হলো সময়ের একক। আর এমকেএস পদ্ধতি হলো দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। এক্ষেত্রে আন্তর্জাতিক এসআই পদ্ধতিতে মোট 9টি রাশি রয়েছে। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক ক্যালভিন, বিদ্যুৎ প্রবাহ তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, কোণের একক দ্বিমাত্রিক হলো রেডিয়ান, ত্রিমাত্রিক হলো স্টেরেডিয়ান, দীপন তীব্রতা হলো ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ হলো মোল। পদার্থের পরিমাণ একক মোল। 4টি পরমাণ একক নিয়ে গঠিত। কিলোগ্রাম সেকেন্ড এমকেএসএ, এটি হলো বিদ্যুতের একক। অ্যাম্পিয়ার সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক মিটার। এবার দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক ও দৈর্ঘ্যের বৃহত্তম একক সমূহ। এক্ষেত্রে ক্ষুদ্রতম একক 1 আর্মস্ট্রং হলো 10⁻10 মিটার। 1 মাইক্রন হলো মাইক্রোমিটার 10⁻6। 1 মিলিমাইক্রন 10⁻9। 1 এক্স-রে ইউনিট হলো 10⁻13। 1 ফার্মি হলো 10⁻15। আর দশকের সূচক এক্ষেত্রে দেখা যায় ডেসি হলো 10⁻−1, সেন্টি 10⁻−2, মিলি 10⁻−3, মাইক্রো 10⁻6, ন্যানো 10⁻9। অর্থাৎ ন্যানো এবং মিলি মাইক্রো হলো একই জিনিস, ন্যানো ও মিলি মাইক্রন। পিকো হলো 10⁻12 আর ফ্যামটো 10⁻15। ফার্মিও কিন্তু 10⁻15। আর অটো সমান 10⁻18, জ্যাপটা সমান 10⁻21, ইয়কটা সমান 10⁻24। এক্ষেত্রে ডেসিমাল বার হেক্টর সমান 2, কিলো সমান 3, মিরিয়া সমান 4, মেগা সমান 6, গিগা সমান 9, টেরা সমান 12, পেটা সমান 10⁻15, হেক্সা সমান 10⁻18, জ্যাকটা সমান 10⁻21 আর ইয়টটা সমান 10⁻24। দৈর্ঘ্যের বৃহৎ একক এক্ষেত্রে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট AU, সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব। এক্ষেত্রে
এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 1.4945 10 to the power 8 কিলোমিটার। এটি হলো এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.49 10 to the power 8 কিলোমিটার। এক্ষেত্রে এর কিলোমিটার থাকলেও সেটা আসলে ভুল। 9.289 10 to the power 7 মাইল। এক আলোকবর্ষ লাইট ইয়ার এক বছরের আলো অতিক্রমণ দূরত্ব 9.46 10 to the power 15 মিটার, অর্থাৎ 12 কিলোমিটার এবং 5.10 মাইল। এক্ষেত্রে এক পারসেক এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্যের যে কোনো চাপের দূরত্ব ঠিক 1 সেকেন্ড 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 3.080 10 to the power 13 কিলোমিটার হলো এক পারসেক। এক পারসেক সমান 3.2616 লাইট ইয়ার। এক্ষেত্রে বিশেষ ব্যবহারিক একক এক এমইউ সমান 1.66 10 to the power 27 কেজি। এক হেক্টর সমান 10 to the power 4 ms স্কোয়ার। এক টন সমান 10 কুইন্টাল 1016 কিলোগ্রাম। এক বছর সমান 3.156 10 to the power 7 সেকেন্ড। এক গ্যালন সমান 4.54 10 to the power -13 মিটার কিউব। এক কিউসেক সমান 18.317 লিটার। আর ভৌত রাশির সংজ্ঞা যে কোনো একটি রাশি ও তার মৌলিক এককের মধ্যে যে সম্পর্ক স্থাপনের জন্য সংকেত ব্যবহার করা হয় তাকে উক্ত রাশির মাত্রা বলে। কোনো একটি প্রাকৃতিক রাশির মাত্রা উক্ত রাশি তার মৌলিক রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে। কোনো বদ্ধ একক গঠন করতে মৌলিক এককগুলো যে ঘাতে উন্নীত হয় সে ঘাতকে ওই লব্ধ একক মাত্রা বলে। এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভৌত রাশি একক ও মাত্রা। ত্বরণ মন্দন হলো LT ইনভার্স 2। ত্বরণ মন্দন হলো LT ইনভার্স 2 অর্থাৎ MS ইনভার্স 2। বল হলো MLT ইনভার্স 2 অর্থাৎ কেজি MS ইনভার্স 2 কেজি MS ইনভার্স 2। কার্য শক্তি হলো ml স্কোয়ার টি ইনভার্স 2 ml স্কোয়ার টি, এটি হলো জুল কিংবা নিউটন মিটার। আর ক্ষমতা হলো WJS ইনভার্স 1 WJS ইনভার্স 1 অর্থাৎ ml স্কোয়ার টি ইনভার্স 3। ঘনত্ব কেজি মিটার কিউব, এক্ষেত্রে ml ইনভার্স 3, এটি হলো ml ইনভার্স 3 ঘনত্ব। আর চাপ হলো PA NM ইনভার্স 2 অর্থাৎ ml ইনভার্স 1 টি ইনভার্স 2 চাপ ml ইনভার্স 1 টি ইনভার্স 2। আর বলের ভ্রামক হলো NM অর্থাৎ ml স্কোয়ার টি ইনভার্স 2 ml স্কোয়ার টি ইনভার্স 2। আপেক্ষিক তাপ হলো যে K ইনভার্স 1 K ইনভার্স 1 অর্থাৎ L স্কোয়ার টি ইনভার্স 2 থিটা ইনভার্স 1। মহাকর্ষীয় ধ্রুবক NM স্কোয়ার কেজি ইনভার্স 2 M ইনভার্স 1 L স্কোয়ার টি ইনভার্স 2 M ইনভার্স 1 L কিউব টি ইনভার্স 2। আর আপেক্ষিক সূত্র তাপ হলো যে কেজি ইনভার্স 1 অর্থাৎ L স্কোয়ার টি ইনভার্স 2 L স্কোয়ার টি ইনভার্স 2 আপেক্ষিক সূত্র তাপ। আর দীপন তীব্রতা হলো যে, তড়িৎ প্রবাহ হলো I, বেগ দ্রুতি হলো L টি ইনভার্স 1, লেন্সের ক্ষমতা ডায়াপ্টার L ইনভার্স 1, দীপন তীব্রতা লুমেন সমান যে, দীপন লাক্স হলো যে L ইনভার্স 2। এক্ষেত্রে একই মাত্রা সমীকরণে নির্দিষ্ট রাশি কাজ শক্তি ও গতিশক্তি তাপ বল টর্কের ভ্রমক, এক্ষেত্রে একক হলো ml স্কোয়ার টি ইনভার্স 2। সবার ক্ষেত্রেই বলের ভ্রমক কাজ শক্তি এই সবই হলো ml স্কোয়ার টি ইনভার্স 2। কাজের ক্ষেত্রে বর্গের সেম। ত্বরণ মহাকর্ষী প্রাবল্য হলো MT ইনভার্স 2 ত্বরণ মহাকর্ষী প্রাবল্য। পীড়ন চাপ স্থিতিস্থাপক গুণাঙ্ক হলো ml ইনভার্স 1 টি ইনভার্স 2। কৌণিক ভরবেগের বেগ হলো টি ইনভার্স 1। পৃষ্ঠশক্তি পৃষ্ঠটান হলো MT ইনভার্স 2 অর্থাৎ পৃষ্ঠশক্তি পৃষ্ঠটান হলো MT ইনভার্স 2। পৃষ্ঠশক্তি পৃষ্ঠটান MT ইনভার্স 2। কৌণিক ভরবেগ প্লাঙ্কের ধ্রুবক হলো ml স্কোয়ার টি ইনভার্স 1 ml স্কোয়ার টি ইনভার্স 1। এক্ষেত্রে প্রয়োজনীয়তা, একটি পদ্ধতি এককের অন্য পদ্ধতিতে রূপান্তর করা যায়, সমীকরণের নির্ভুল যাচাই করা যায়, বিভিন্ন রাশি সমীকরণ গঠন করা যায়, কোনো ভৌত রাশির একক নির্ণয় করা যায়, কোনো ভৌত রাশির সমস্যা সমাধান করা যায়। সীমাবদ্ধতা, কোনো সম্পর্ক সমীকরণ বা উক্ত ধরন নির্ণয় করা সম্ভব নয়। কোনো সমীকরণে যদি মাত্রাযুক্ত ধ্রুবক থাকে তবে সেটি নির্ণয় করা সম্ভব নয়। কোনো সম্পর্কে যদি মাত্রাহীন রাশি থাকে তবে সে সম্পর্কটি অবশিষ্ট রাশিগুলোর মাত্রাহীন রাশিটি সম্পর্ক মাত্রা বিশ্লেষণে
চিন্তা করা সম্ভব নয়। পর্যবেক্ষণ ও পরীক্ষণের ক্রমবিকাশের গুরুত্ব। আর্কিমিডিস গোলীয় দর্পণের সাহায্যে সূচক কেন্দ্র কৌশল জানতেন, লিভারের নীতি সূত্র আবিষ্কার করেন এবং ভেজাল নির্ণয়ে সক্ষম হন। ধাতুর টমাস ইয়ং দ্বিচির পরীক্ষা ও আলোর ব্যতিচার আবিষ্কার করেন, আলোক তরঙ্গ ধ্রুদৃঢ় করেন এবং পদার্থ স্থিতিস্থাপকতা আবিষ্কার করেন। গ্যালিলিও দোলক ঘড়ি আর দোলন সূত্র গ্যালিলিও করেন, আর যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, টেলিস্কোপ, দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তাছাড়াও ল অফ মোশন এবং বৃহস্পতির 8টি গ্রহ আবিষ্কার করেন। আর আইজ্যাক নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেন, আলোক কণিকা তত্ত্বের প্রবক্তা ও লেন্সের সূত্রের প্রবর্তন করেন, টেলিস্কোপ আবিষ্কার করেন। মাইকেল ফ্যারাডে তিনি আবিষ্কার করেন যে একটি প্রবল চৌম্বকীয় বলের প্রভাবে সমতল তল ঘুরে যায়। ফ্যারাডের ক্রিয়া চৌম্বক ক্ষেত্র আবিষ্কার করেন, ডায়নামো তৈরি করেন। প্রথম ডায়নামো তৈরি করেন মাইকেল ফ্যারাডে। আর রাদারফোর্ড আলফা বিটা গামা কণা আবিষ্কার করেন। সোলার সিস্টেম মডেলের উদ্ভাবন। এক্ষেত্রে ম্যাক্স প্লাঙ্ক কৃষ্ণ বস্তুর সম্বন্ধে ধারণা দেন, আর আলবার্ট আইনস্টাইন 1905 সালে আপেক্ষিকতার ধারণা দেন। আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করেন, ব্রাউনীয় গতির আবিষ্কার করেন। কেপলার কোপার্নিকাস সৌরকেন্দ্রিক ধারণা তিনি বলেন এবং উপগ্রহগুলো কক্ষপথে ঘুরছে এই গতি সংক্রান্ত 3টি সূত্র প্রদান করেন কেপলার। আর কোপার্নিকাস সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দেন। যিনি সনাতনীয় পদার্থবিজ্ঞানকে নিউটনীয় পদার্থবিজ্ঞান বলা হয়। ক্ষেত্রে কোন বিজ্ঞানীকে আধুনিক বিজ্ঞানের চমক বলা হয়? গ্যালিলিও সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী, একে বিজ্ঞানের চমক হিসেবে আখ্যায়িত করেছে। কোন পদার্থবিদ চিকিৎসক ছিলেন? এটি হলো টমাস ইয়ং। আর পদার্থবিজ্ঞান বিভিন্ন শাখার জনক গ্যালিলিও স্মৃতিবিদ্যা ভিত্তির জনক, সুস্মৃতিবিদ্যা ভিত্তি স্থাপন করেন এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞান এর জনক। আর নিউটন হলো তিনি ক্যালকুলাসের প্রবর্তক ও ক্যালকুলাস আবিষ্কার করেন। পরিমাপের ভুল বা ত্রুটি। এক্ষেত্রে পরিমাপের ত্রুটি হলো যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণ ত্রুটি, এলোমেলো বা অনিয়মিত ত্রুটি, পুনরাবৃত্তাকার ত্রুটি, লঘিষ্ঠ গণন ত্রুটি। একই রকম হতে পারে ব্যক্তি সাপেক্ষে, সাবজেক্টিভ ও বস্তু নিরপেক্ষ। এক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি হলো পিভোলাস অর্থাৎ প দিয়ে পিছট ত্রুটি বা ব্যাকল্যাশ ত্রুটি, শূন্য ত্রুটি এবং লেভেল ত্রুটি। শূন্য এক্ষেত্রে স্কেলের দাগ যদি ভার্নিয়ার বা সূত্রাকার স্কেলে শূন্য দাগে না মেলে এটি শূন্য ত্রুটি। যেসব স্ক্রু নাট ভিত্তি করে তৈরি যেসব স্ক্রু বা ত্রুটি দেখা যায় এটি হলো পিছট ত্রুটি, এবং যন্ত্রকে ঠিকমতো অনুভূমিকে না করে নিলে এটি হলো লেভেল ত্রুটি। আর পরিবাহের উপায়, এক্ষেত্রে বিয়োগ করে তার পাট নিতে হয়, একই দিক থেকে ঘুরিয়ে পরিহার করতে হয়, স্ক্রু সর্বদা একই দিক থেকে ঘুরিয়ে পরিহার করতে হয়, এবং স্ক্রু সাহায্যে লেভেলিং করে ত্রুটি আনানো যায়, লেভেল ত্রুটি। আর পর্যবেক্ষণ ত্রুটি হলো ব্যক্তিগত ত্রুটি, প্রান্ত ডাক ত্রুটি, লম্বন ত্রুটি, সূচক ত্রুটি, পরিবেশ ত্রুটি। তাছাড়াও এলোমেলো ত্রুটি, মিটার স্কেল, আর পুনরাবৃত্তি ত্রুটি ও লঘিষ্ঠ গণন ত্রুটি। দৃষ্টিভ্রম হলো একটি ব্যক্তিগত ত্রুটির উদাহরণ। দৃষ্টিভ্রম এক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি হলো পিছন ত্রুটি, লেভেল ত্রুটি, শূন্য ত্রুটি। পর্যবেক্ষণ ত্রুটি হলো লম্বন ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি, পরিবেশগত ত্রুটি, প্রান্ত দাগ ত্রুটি ও সূচক ত্রুটি। আর পুনরাবৃত্তি ত্রুটি হলো স্ক্রু গজের ত্রুটি, পটেনশিওমিটারের প্রান্তিক ত্রুটি ও মিটার ব্রিজের ত্রুটি। স্ক্রু গজ, পটেনশিওমিটার ও মিটার ব্রিজ। কতিপয় ত্রুটি, পরম ত্রুটি, সমগ্র মোট ত্রুটি, ভগ্নাংশ বা আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি ও আনুপাতিক ত্রুটি। স্ক্রু গজ সংজ্ঞা, গঠন ইউ আকৃতির এবং 50 থেকে 100টি সমদূরবর্তী দাগ কাটা থাকে। লঘিষ্ঠ গণন হলো 0.001 সেন্টিমিটার বা 1 মিলিমিটার, 0.001 সেন্টিমিটার। আর এক্ষেত্রে সূত্র হলো D সমান A + B × C। অধ্যায় 2 ভেক্টর। এক্ষেত্রে রাশি পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায়। ভেক্টর যে সকল ভৌত রাশির দুই দিকই আছে। স্কেলার রাশি যেসব ভৌত রাশির মান আছে কিন্তু দিক নেই। এক্ষেত্রে ভেক্টর রাশি ও স্কেলার রাশি। ভেক্টর রাশির মধ্যে রয়েছে ক্রস গুণফল, ভিক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ন্যাবলা, কার্ল, গ্রেডিয়েন্ট, সরণ, বেগ, রৈখিক বেগ, কৌণিক বেগ, প্রান্তীয় বেগ ইত্যাদি সকল ভেক্টরই বেগই ভেক্টর রাশি। ত্বরণ বা বন্ধন, কৌণিক ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, অভিকর্ষ ত্বরণ ইত্যাদি সকলই ত্বরণ রাশি।
ভেক্টর রাশি বলের মধ্যে ঘাত বল, ঘর্ষণ বল, সান্দ্র বল ইত্যাদি সকল বলই ভেক্টর রাশি। বলের ঘাত, বলের ভ্রামক বা টর্ক হলো ভরবেগ। এক্ষেত্রে রয়েছে ওজন, মহাকর্ষীয় প্রাবল্য, এগুলো ভেক্টর রাশি। মহাকর্ষীয়ভাবে স্কেলার রাশি পদার্থের ধর্মের মধ্যে পীড়ন, বিকৃতি, স্থিতি ও গুণাঙ্ক। ভেক্টরের মধ্যে রাশির মধ্যে রয়েছে পৃষ্ঠটান। ভেক্টর রাশির মধ্যে আরও রয়েছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য ও তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য এবং চৌম্বক দৈর্ঘ্য। আর এক্ষেত্রে স্কেলার রাশির মধ্যে রয়েছে দৈর্ঘ্যের ভর, সময়, জনসংখ্যা, চার্জ, প্রবাহ, এন্ট্রপি। এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভেক্টর রাশির উদাহরণ: সব, মৎস্য, কনক, গপ্প। অর্থাৎ স দিয়ে সকল বল, তড়িৎ বল, চুম্বক বল, অভিকর্ষ বল, ওজন, সান্দ্র বল, ঘর্ষণ বল, ঘাত বল, বলের ঘাত সবই হলো ভেক্টর। তাছাড়াও সকল বেগ, কৌণিক বেগ, প্রান্তীয় বেগ, তাৎক্ষণিক বেগ এবং সকল ভ্রামক, শুধু জড়তার ভ্রামক স্কেলার রাশি, আর সকল ভ্রামক দ্বিমেরু ভ্রামক, চুম্বক ভ্রামক, বলের ভ্রামক টর্ক এবং মৎস্য মানে মন্দন, ত্বরণ, সরণ, ক্রস, গুণফল, গ্রেডিয়েন্ট, ন্যাবলা, পৃষ্ঠটান ও প্রাবল্য। এক্ষেত্রে যোজকের ক্ষেত্রে দেখা যায় সাধারণ বীজগণিতের নিয়ম হয় না, বীজগণিতের ভেক্টরে বীজগণিতের নিয়ম দিয়ে যোগ বিয়োগ করা হয়। এক্ষেত্রে দুটি ভেক্টর রাশির মধ্যে রাশিটির মান শূন্য না হলেও গুণফল শূন্য হতে পারে। ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি, দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি হয়। দুটি ভেক্টরের স্কেলার গুণফল একটি স্কেলার রাশি হয়। জানা কি অজানা: মান ও অভিমুখ শুধু সকল রাশির ভেক্টর রাশি নয়। তড়িৎ প্রবাহ রাশিটির মান অভিমুখ থাকলেও দুটি সুনির্দিষ্ট প্রবাহ ভেক্টরের যোগের নিয়ম মেনে হয় না। তাই দুটি বর্তনী তারের মধ্যে কোনোই প্রভাব ফেলবে না। তাই এই দুটি মানের অভিমুখ থাকলেও এটি ভেক্টর রাশি নয়। একক ভেক্টর ও শূন্য ভেক্টর। এক্ষেত্রে বিভিন্ন ভেক্টর: আয়ত্ত একক ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, সঠিক ভেক্টর, বিপরীত বা ঋণ ভেক্টর, সমান ভেক্টর, সমতলীয় ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর, বিসদৃশ ভেক্টর, বিপরীত ভেক্টর, স্বাধীন ভেক্টর, মুক্ত ভেক্টর ও সমরেখীয় ভেক্টর। এক নজরে তিনটি সম এর প্যাচ। এক্ষেত্রে সম ভেক্টর, সমরেখ ভেক্টর, সমতলীয় ভেক্টর। দুটি সমজাতীয় ভেক্টর সমান মান ও দিক একই দিকে হলে সমরেখ ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি সমান হয় তারা একই রেখায় সমান্তরাল ক্রিয়া করলে সমরেখ। আর সমতলীয় ভেক্টর ভেক্টরের তল একই তলে অবস্থান করলে। এখানে পোলার ভেক্টর ও অক্ষীয় ভেক্টর। পোলার ভেক্টরের মধ্যে রয়েছে সংজ্ঞা, প্রকাশ, মান আর দিক এবং উদাহরণ। পোলারের মধ্যে রয়েছে বল, ত্বরণ, ভরবেগ। অক্ষীর মধ্যে রয়েছে কৌণিক ভরবেগ, কৌণিক ত্বরণ ইত্যাদি। ভেক্টর যোজনের সূত্র: সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সমান্তরাল সূত্র, উপাংশ সূত্র। অর্থাৎ উন্মেষে 32 অর্থাৎ উপাংশ সূত্র ও বহুভুজ সূত্র এবং ত্রিভুজ সূত্র সাধারণ ও সামান্তরিক সূত্র। এক্ষেত্রে পি প্লাস কিউ হলো দুটি ভেক্টরের সর্বোচ্চ মান, পি মাইনাস কিউ হচ্ছে সর্বনিম্ন মান। বিপরীত হলে লব্ধির মান কত? 0 ডিগ্রি। আর দুটি ভেক্টরের মান ও এদের মধ্যবর্তী 120 ডিগ্রি লব্ধির মান কত? প্রত্যেকটি সমান। আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি লব্ধি কত? √2। দুটি অসমান ভেক্টরের লব্ধি 0 হতে পারে না। আর দুটি ভেক্টর একই হতে স্কেলার ভেক্টর রাশির যোগফল মানগুলো কেমন হবে? এটি হবে সমান হবে। এক্ষেত্রে বিনিময় সূত্র হলো পি প্লাস কিউ, কিউ প্লাস পি। সংযোজনের সূত্র হলো পি প্লাস কিউ প্লাস আর সমান পি প্লাস কিউ প্লাস আর। বন্টন সূত্র হলো এম, আর বন্টনের ক্ষেত্রে পি প্লাস কিউ সমান এম পি প্লাস এম কিউ। অর্থাৎ বন্টনের সূত্র এম ব্র্যাকেটের মধ্যে পি প্লাস কিউ সমান এম পি প্লাস এম কিউ। বিগ হলো বিনিময়, বস হলো বন্টন সংযোজন। ভেক্টরের বিভাজন সংজ্ঞা: একটি ভেক্টর রাশি দুই বা ততোধিক ভেক্টর রাশির প্রকাশই হলো ভেক্টর বিভাজন বা বিশ্লেষণ। বিভক্ত অংশগুলো মূল ভেক্টরের উপাংশ বলে। এক্ষেত্রে পাখির ওড়ার সময় দেখা যায় ভেক্টরের প্রয়োগ রয়েছে। দুটি দিকরাশি ভেক্টর রাশির গুণন। ভেক্টর স্কেলার রাশির গুণন সর্বদাই ভেক্টর রাশি। মূল ভেক্টরের দিকে বল F সমান ma। দুটি ভেক্টর রাশির গুণন স্কেলার অথবা ভেক্টর হতে পারে। ভেক্টর ও স্কেলার ভেক্টর হয়। আর দুটি ভেক্টর রাশি গুণন স্কেলার বা ভেক্টর হতে পারে। যেমন ডানহাতি স্ক্রুর নিয়ম অনুসারে কাজ সমান WFS। বন্টন ভেক্টর রেখাকে ভেক্টর গুণন ও ক্রস গুণন, স্কেলার গুণন ও ডট গুণন। এক্ষেত্রে স্কেলার গুণন হলো দুটি ভেক্টর রাশি গুণনে একটি স্কেলার রাশি হলে এক্ষেত্রে কাজ W সমান FS, FS cos θ, স্থিতিশক্তি ও বৈদ্যুতিক বিভব। আর ভেক্টর গুণন বা ক্রস গুণন হলো সামান্তরিক ক্ষেত্রফল দুটি ভেক্টরের ক্রস গুণনের সমান
টর্ক এবং কণিক ভরবেগ এবং কণিক ভরবেগ। এক্ষেত্রে ভেক্টর গুণফলের দিক ডানহাতি স্ক্রুর সাহায্যে নির্ণয় করা যায়। ভেক্টর গুণফল ডানহাতি স্ক্রুর সাহায্যে নির্ণয় করা যায়। ভেক্টর গুণন ও স্কেলার গুণনের মধ্যে পার্থক্য। ভেক্টর গুণন, স্কেলার গুণন। এক্ষেত্রে তিনটি ভেক্টর রাশি গুণফল শূন্য হলে ভেক্টর তিনটি সমতলীয় একই সমতলে অবস্থিত হবে, অর্থাৎ a ইন্টু বি ক্রস সি। এক্ষেত্রে এ বি সি ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে। আর পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস ও ভেক্টর অপারেটরের ব্যবহার। উৎপত্তি। ল্যাটিন ক্যালকুলাস শব্দ থেকে এর অর্থ হলো ক্ষুদ্র পাথর। নিউটন সর্বপ্রথম ডিফারেনশিয়াল ক্যালকুলাস প্রয়োগ করেন। এক্ষেত্রে ব্যবহার বেগ, ত্বরণ, বক্ররেখা, ঢাল হিসাব করার জন্য ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যবহার করা হয়। ক্ষেত্রফল, আয়তন, কাজ, চাপ, ভরকেন্দ্র হিসেবে ইন্টিগ্রাল ক্যালকুলাসে ব্যবহার করা হয়। আর অপারেটর স্যার হ্যামিল্টন এটি আবিষ্কার করেন। ডেল নামকরণ করেন গিবস। অন্য নাম হলো ন্যামেলা। ভেক্টরের অপারেটরের ব্যবহার। এক্ষেত্রে ঘনত্ব, উষ্ণতা, বিভব আর বেগ, তড়িৎ প্রাবল্য ও মহাকর্ষ প্রাবল্য। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স ও কার্ল। এক্ষেত্রে গ্রেডিয়েন্ট হলো ভেক্টর রাশি এবং ডাইভারজেন্স বা কার্ল হলো মিলতে হওয়া বা মিলতে হতে যাওয়া। ভি ইন ডেল্টা সমান শূন্য হলে বস্তুটি সলিনয়েডাল অর্থাৎ ঘূর্ণন শূন্য। আর অঘূর্ণনশীল হয় কোনো ভেক্টরের কার্ল শূন্য হলে এটি অঘূর্ণনশীল হয়। সঠিক তথ্য গ্রেডিয়েন্টের কার্ল শূন্য বা কার্ল ডাইভারজেন্স শূন্য। এক্ষেত্রে ড অর্থাৎ ডাইভারজেন্স ডট গুণন, ক অর্থাৎ কার্ল ক্রস গুণন। গাণিতিক প্রক্রিয়ার ক্ষেত্রে সকল রাশি অপরিবর্তনশীল তাকে ধ্রুবক বলে। এক্ষেত্রে পাই, ই, ভগ্নাংশ ইত্যাদি। ভেক্টর যোগজের মধ্যে রয়েছে রেখা যোগজ বা রেখা সমকলন, সমতল সমকলন ও আয়তন সমকলন। এক্ষেত্রে গ্রেডিয়েন্টের তাৎপর্য। এটি স্কেলার গ্রেডিয়েন্ট ভেক্টর রাশি। এটি স্কেলার ক্ষেত্র গ্রেডিয়েন্ট হলো ভেক্টর ক্ষেত্র এবং স্কেলার রাশি সর্বদাই বৃদ্ধির হারই হলো উক্ত ভেক্টর ক্ষেত্রের মান। গ্রেডিয়েন্টের নতি প্রকাশ করে। আর পদার্থবিজ্ঞানের ডেল্টার ব্যবহার হলো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্লে ব্যবহার করা হয়। গাউসের উপাত্ত ব্যবহার করা হয়। কোয়ান্টাম ও ম্যাক্সওয়েলের চারটি সূত্র প্রতিষ্ঠা ব্যবহার রয়েছে। পদার্থবিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায়। প্রসঙ্গ কাঠামো, বিষয় ও গতি বিষয়ক বিভিন্ন রাশি। এটি হলো গতিবিদ্যা অধ্যায়। প্রসঙ্গ কাঠামো দু প্রকার, জড় ও অজড়। মাত্রা তিন ভিত্তিতে, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। গ্যালিলিওর প্রসঙ্গ কাঠামো নিউটনের প্রসঙ্গ কাঠামো বলে। বেগ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বেগের সামন্তিক মানকে তাৎক্ষণিক বেগ বলে। আর কোনো একটি গতিশীল বস্তু যদি আদি ও শেষ ভাগে একইমুখী হয় তবে একইমুখী হলে তাদেরকে যোগফলের অর্ধেককে মধ্যে বেগ বলে। এক্ষেত্রে সময়ের সাথে সরণের হারের মান ও দিক একই হলে সরণের হার সমবেগ। শব্দের বেগ, আলোর বেগ, সোজা রেল লাইনের ওপর সমদ্রুতিতে বিদ্যমান ট্রেনের বেগ ইত্যাদি। অসমবেগ ও গড় বেগ। আর এক্ষেত্রে দেখা যায় ত্বরণ ও বর্ণনা। ত্বরণ কোনো একটি গতিশীল বস্তু সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে যে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, যেমন সমত্বরণ, সমত্বরণ। ত্বরণ সর্বধ্রুব বলে তাকে সমত্বরণ বলে। রেখাচিত্র সরলরেখার ঢাল সর্বদা সমান হয়। অসমত্বরণ হলো বাস, ট্রেন, মোটরগাড়ি ইত্যাদি ট্রেন সমত্বরণের উদাহরণ। এক কথায় গতিশীল সকল বস্তুই অসমত্বরণ। একমাত্রিক প্রসঙ্গ বস্তু, দ্বিমাত্রিক প্রসঙ্গ বস্তু, ত্রিমাত্রিক প্রসঙ্গ বস্তু। এক্ষেত্রে একমাত্রিক প্রসঙ্গ বস্তু হলো একটি দীর্ঘ সরু সুতা, একটি দীর্ঘ সরু দণ্ড, ঝুলন্ত সুতা, লম্বা সরু কাঠি ও ঋজু সুতা। এক্ষেত্রে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হলো ফুটবল খেলার মাঠ, পাতলা কাগজ, পাতলা ধাতব পাত, পাতলা টিনের পাত। আর এক্ষেত্রে ত্রিমাত্রিক বস্তু হলো টেবিল, ইট, গোলক, সিলিন্ডার। এক্ষেত্রে দূরত্ব স্কেলার রাশি মাত্রা এল, সরণ ভেক্টর রাশি মাত্রা এল, দ্রুতি স্কেলার রাশি এল টি ইনভার্স 1, বেগ এল টি ইনভার্স 1, ত্বরণ হলো এল টি ইনভার্স 2, সমদ্রুতি অসমত্বরণ, সমবেগ অসমবেগ এবং ত্বরণ অসমত্বরণ। আমরা সচরাচর ভবিষ্যৎ থেকে যেই গতিশীল বস্তু দেখি তা গতি অসম গতি বা ত্বরণ অসম ত্বরণ। বিভিন্ন প্রকার গতি: পর্যায়বৃত্ত গতি, দোলন গতি, ঘূর্ণন গতি ও প্রপেক্ষ বা প্রাসের গতি। চলন গতির মধ্যে রয়েছে সরল চলন গতি এবং বক্র চলন গতি। জটিল গতির মধ্যে রয়েছে গাড়ির চলাকার গতি, পৃথিবীর গতি ও লাঠিমের গতি। এক্ষেত্রে গতির সমীকরণ লেখচিত্র। এক্ষেত্রে দেখা যায় ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস 2as x মাইনাস x0,
ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস 2as। এক্ষেত্রে সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে দেখা যায় স্থির লেখচিত্র সময়ের সাথে সরণের কোনো পরিবর্তন হয়, এটি আনুভূমিক সরল রেখা। সমবেগ রেখাচিত্র দেখতে একটি এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শুধু একটি বাহু গিয়েছে। অসম এক্ষেত্রে দেখা যায় একটি প্যারাবোলার বা মূলবিন্দুগামী প্যারাবোলার গিয়েছে। বেগ সময়কে দেখা যায় সমত্বরণে দেখা যায় একটি 45 ডিগ্রি কোণে গিয়েছে এবং সমমন্দনে দেখা যায় একটি দুটি বাহু সরল রেখাগামী 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিচে নেমেছে। এক্ষেত্রে অসমত্বরণের ক্ষেত্রে দেখা যায় পুনরায় একটি প্যারাবোলার তৈরি হয়েছে। প্রাসের গতি, প্রাসের সংজ্ঞা: কোনো বস্তু আনুভূমিকের সাথে তির্যকভাবে কোনো স্থানে নিক্ষিপ্ত হলে এক্ষেত্রে প্রাসের বৈশিষ্ট্য উলম্ব তলে সীমাবদ্ধ, দ্বিমাত্রিক তলে অবস্থিত, বক্রগতি। প্রাসের ওপর এক ক্রিয়াশীল বল হলো অভিকর্ষ বল, একটি মাত্র ক্রিয়াশীল বল হলো অভিকর্ষ বল। সমত্বরণ বিশিষ্ট, সর্বোচ্চ উচ্চতায় বেগ সর্বনিম্ন ও বেগ একমাত্রিক হয়, সর্বোচ্চ উচ্চতায় বেগ সর্বনিম্ন ও গতি একমাত্রিক হয়। প্রাসের গতি আলোচনায় বায়ুর বাথ উপেক্ষণীয়। গতিপথ হলো অধিবৃত্তাকার বা প্যারাবোলার বা পরাবৃত্ত। অধিবৃত্তাকার বা পরাবৃত্ত এক্ষেত্রে প্রাসের উদাহরণ: তির্যকভাবে নিক্ষিপ্ত ঢাল, বুলেটের গতি, ব্রাশের গতি, বিমান থেকে নিক্ষিপ্ত বোমার গতি, শূন্য স্থানে ক্রিকেটের বল, ফুটবল ও ক্ষেপণাস্ত্রের গতি। এক্ষেত্রে বক্রগতি দ্বিমাত্রিক তলে গতি সীমাবদ্ধ, প্রাসের গতি দ্বিমাত্রিক তলে সীমাবদ্ধ এবং উলম্ব সমতল বিশিষ্ট প্যারাবোলার। এক্ষেত্রে নিক্ষেপণ বা প্রক্ষেপণ বেগ: যে আদিবেগে কোনো প্রাসকে শূন্য নিক্ষেপণ করা হয়। নিক্ষেপণ প্রক্ষেপণ কোণ: এক্ষেত্রে যাত্রা শুরুর মুহূর্তে নিক্ষেপণ বেগের অভিমুখ ও আনুভূমিক সাথে কোণ তৈরি করে। এক্ষেত্রে নিক্ষেপণ বা প্রক্ষেপণ বিন্দু হলো যেই বিন্দু হতে একটি প্রাস নিক্ষিপ্ত হয়। বিচরণ পথ হলো প্রাসের গতিপথ এবং বিচরণ কাল হলো প্রক্ষেপণের মুহূর্ত হতে যে সময় কোনো প্রাসের সঙ্গে সমতলে ফিরে আসে। আর পাল্লা বা প্রক্ষেপণ সীমা হলো প্রক্ষেপণ সীমা হলো নিক্ষেপণ ও পতন বিন্দুর মধ্যে মধ্যকার দূরত্ব। এটি সরণ নয়, এটি হলো পাল্লা। এক্ষেত্রে সর্বাধিক উচ্চতা হলো h সমান ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা 2g, ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। সর্বাধিক উচ্চতায় পর্যন্ত সময় হলো ভি সাইন আলফা জি। আর ভ্রমণকাল হলো টি সমান 2v সাইন আলফা বাই জি। আর আনুভূমিক পাল্লা হলো আর সমান ভি স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এক্ষেত্রে আরএমএক্স সমান ভি স্কোয়ার জি আর ইকে সমান হাফ এম বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, ইপি সমান হাফ এম বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ওয়াই সমান এক্স সাইন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার 2v স্কোয়ার কস স্কোয়ার আলফা। এটি একটি অধিবৃত্ত প্যারাবোলার সমীকরণ। আর এক্স স্কোয়ার 4a স্কোয়ার সমান অধিবৃত্ত প্যারাবৃত্তের সমীকরণ। জানা কি অজানা: 45 ডিগ্রি কোণ নিক্ষিপ্ত বস্তুর পাল্লা সর্বাধিক। প্রাসের সর্বোচ্চ উচ্চতায় বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সর্বোচ্চ উচ্চতায় বেগের প্রাসের মান 0 হয়, সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশের মান 0 হয়, সর্বোচ্চ উচ্চতায় বেগের ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। একটি প্রাসে সর্বাধিক যে উচ্চতা উঠবে তা বস্তুর আদি বেগের উলম্ব উপাংশ বর্গের সমানুপাতিক। বর্গের সমানুপাতিক। উড্ডয়নকালে আদি বস্তুর উপাংশ ভি সমান সাইন থিটা, এটিকে সমানুপাতিক। পাল্লা সর্বাধিক হলে নিক্ষেপণ কোণ 0 ডিগ্রি। একটি প্রাসের সাপেক্ষে অন্য একটি প্রাসের গতিপথ সরল রেখা। প্রাসের সাপেক্ষ সমীকরণ অধিক হলে সর্বোচ্চ উচ্চতায় সর্বাধিক পরিমাণ 1/4। সর্বাধিক প্রক্ষেপণ সীমার মধ্যে সর্বোচ্চ স্থানে গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক। সূত্রের সংজ্ঞা: তিনটি বিজ্ঞানী গ্যালিলিও, সাল 1589, স্থান ইতালির পিসা শহরে 180 ফুট ধারণা টাওয়ারে। শর্তাবলী: শূন্য স্থান হতে হবে, আদিবেগ শূন্য হতে হবে, উচ্চতা একই হতে হবে। এক্ষেত্রে একই উচ্চতা থেকে স্থির অবস্থা থেকে মুক্ত হয়ে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। স্থির অবস্থা থেকে মুক্ত হয়ে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক হবে, ভি সমানুপাতিক টি। এবং স্থির অবস্থা থেকে মুক্ত হয়ে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক হবে, অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার। গুরুত্বপূর্ণ সমীকরণ: ঊর্ধ্বমুখী বস্তুর সমীকরণ, সর্বাধিক উচ্চতা সমীকরণ ও নিক্ষেপণ বা প্রত্যাবর্তন বেগ। এক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় প্রত্যাবর্তন বেগ এইচ সমানুপাতিক ভি স্কোয়ার। সর্বাধিক উচ্চতা ওঠার জন্য প্রয়োজনীয় আদি বেগের সমীকরণ টি সমানুপাতিক ভি এবং উড্ডয়নকালে পাখির উড্ডয়নকালে আদি বেগের সমানুপাতিক হলো ভি সমানুপাতিক টি। এক নজরে সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতায় হলো
সর্বোচ্চ স্থিতিশক্তি এবং সর্বনিম্ন হলো বেগ বা গতিশূন্য শূন্য। বিজ্ঞানী নিউটন 1650 সালে গিনি ও পালক পরীক্ষার সাহায্যে পড়ন্ত বস্তুর সূত্রটা প্রমাণ করেন। প্রাসের গতিপথে প্যারাবোল, কিন্তু পড়ন্ত বস্তুর গতিপথ সরলরৈখিক হয়। প্রাসের গতিপথ বহির্বৃত্তাকার প্যারাবোল, কিন্তু পড়ন্ত বস্তুর গতিপথ সরলরৈখিক হয়। ভূমির গতিশীল কোনো বস্তুর জি ত্বরণ প্রভাব নেই। এক্ষেত্রে পন্তবায়ু মুক্ত বস্তুর একটিমাত্র সুষম গতি উৎকৃষ্ট উদাহরণ। সংজ্ঞা: এক্ষেত্রে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে সুষম গতি বলে। সুষম বৃত্তীয় গতির বৈশিষ্ট্য: এতে সমদ্রুতি বিদ্যমান, এতে গতিতে সমকৌণিক বেগ বিদ্যমান, এটি কৌণিক ত্বরণ শূন্য এবং সরলরৈখিক ত্বরণ অনুপস্থিত। এই গতির কেন্দ্রমুখী ত্বরণ থাকে, কেন্দ্রমুখী বল বা ত্বরণ শূন্য হয়। এক্ষেত্রে পৃথিবীর সাথে একটি ঘূর্ণন জড়িত, এটি আণিক গতির, অপরটি সূর্যের চারপাশের বার্ষিক গতি। এক্ষেত্রে কৌণিক সরণ সংজ্ঞা: কোনো বস্তু বা কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘোরার সময় যে কৌণিক ত্বরণ অতিক্রম করে। একক: এটির একক হলো রেডিয়ান। এক রেডিয়ান সমান 360/2π সমান 57.3 ডিগ্রি প্রায়। এক রেডিয়ান সমান 57.3 ডিগ্রি প্রায়। এক ডিগ্রি সমান 2π/360 সমান 0.0175 RAD। অর্থাৎ এক রেডিয়ান সমান 57.3 ডিগ্রি আর 1 ডিগ্রি সমান 0.0175 রেডিয়ান। এক রেডিয়ান সমান 57.3 ডিগ্রি। সর্বোচ্চ কৌণিক সরণের মান 2π/360 ডিগ্রি রেডিয়ান। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ও বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। কৌণিক বেগ: যদি কোনো বস্তু কণার একটি বিন্দুতে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, তাহলে কণাটি সময় যে কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে ওই কণার কৌণিক বেগ বলে। এক্ষেত্রে কৌণিক বেগের 3টি একক রয়েছে। রেডিয়ান একটি প্রচলিত একক, অন্যটি হলো সেকেন্ড, অন্যটি হলো গ্রেডিয়েন্ট। যন্ত্রবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং বিদ্যায় কোনো একটি একক প্রচলিত আছে, এটি হলো RPVM বা REV। এক্ষেত্রে মাত্রা টি ইনভার্স মন্দ ত্বরণ এক্ষেত্রে বিপরীত। ঘড়ির কাঁটা হলো π/360 রেডিয়ান পার মিনিট, আর মিনিটের কাঁটা হলো π/1800 রেডিয়ান পার সেকেন্ড, আর π/1800 রেডিয়ান পার সেকেন্ড, আর সেকেন্ডের কাঁটা হলো π/30 রেডিয়ান পার সেকেন্ড। কেন্দ্রমুখী ত্বরণ: সংযোজনের কাছাকাছি হলে বস্তুর মহাবৃত্তের সাথে বরাবর কেন্দ্রমুখী ত্বরণ বলে। কেন্দ্রমুখী ত্বরণ হলো ব্যাসার্ধমুখী ত্বরণ, লম্বিক ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ ও লম্ব ত্বরণ। এক্ষেত্রে সময় ব্যবধান কোনো বস্তুর গড়ে প্রতি একক সময়ে কৌণিক বেগের যে পরিবর্তন হয় তাকে গড় কৌণিক ত্বরণ বলে। এক্ষেত্রে একক রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2। কৌণিক গতির সমীকরণ সমূহের সাথে মিল রেখে কৌণিক গতির সমীকরণ সমূহ নিচে সারণীতে দেখানো হলো। এক্ষেত্রে সমবেগ সমকৌণিক বেগ, s সমান vt, θ সমান wt, সমত্বরণ সমান সমকৌণিক ত্বরণ এবং v সমান v প্লাস at, w সমান w প্লাস at, h সমান vt প্লাস হাফ at স্কোয়ার, s সমান vt প্লাস হাফ at স্কোয়ার, v স্কোয়ার সমান v স্কোয়ার প্লাস 2as। পদার্থবিজ্ঞান প্রথম সূত্র অধ্যায় 4 নিউটনীয় বলবিদ্যা। সংজ্ঞা: যখন স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করতে চায়, তাকে গতির উপর ক্রিয়া করতে চায়, তাকে ক্রিয়ার পরিবর্তন ঘটা চাই, সবই হলো বলের সংজ্ঞা। বল ত্বরণ সৃষ্টি করতে পারে, বল বস্তুর বিকৃতি করতে পারে, বল জোড়ায় কাজ করে, বলের দিক আছে। জড়তা বেশি হলে স্থির বলকে গতিশীল বলে বেশি প্রয়োগ করতে হয়। এক্ষেত্রে বলের মাত্রা হলো mLT ইনভার্স 2। বলের মাত্রা mLT ইনভার্স 2। বল সমান ভর ইন্টু ত্বরণ সমান F সমান ma। ঘর্ষণ বল ও প্রতিক্রিয়া বলের অনুপাতই হলো হল বা ঘর্ষণ গুণাঙ্ক। এক্ষেত্রে স্পর্শ বল হলো যে সকল বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ প্রয়োজন। ঘর্ষণ বল, টানা বল, সংঘর্ষ বল এবং সান্দ্র বল। ঘর্ষণ বল, টানা বল, সংঘর্ষ বল এবং সান্দ্র বল। অস্পর্শ বল হলো মহাকর্ষ বল, চুম্বক বল, তড়িৎ চুম্বক বল। আর মৌলিক বলের মধ্যে যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, যেমন মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য দেওয়া হলো মহাকর্ষ বল, চুম্বক বল, নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল। আকর্ষণধর্মী, আকর্ষণ ও বিকর্ষণধর্মী, আকর্ষণধর্মী, আকর্ষণধর্মী। এক্ষেত্রে গ্র্যাভিটন তড়িৎ চুম্বক বল হলো ফোটনের কারণে হয়, তড়িৎ চুম্বক বল ফোটনের কারণে। গ্লুয়ন হলো সবল নিউক্লিয় বল, গ্লুয়ন বা মেসন, আর দুর্বল হলো ডাব্লিউ এবং জেড বেসন। পাল্লা: অসীম এ বলের মান কখনো শূন্য হয় না। এক্ষেত্রে তড়িৎ চুম্বক বল অসীম, আর নিউক্লিয়ার অভ্যন্তরে সীমাবদ্ধ 1 ফার্মি × 10⁻16 মিটার।
আর নিউক্লিয়ন অবদানের সীমাবদ্ধ এক ফার্মি সমান F সমান 10⁻16 মিটার পর্যন্ত। এক্ষেত্রে মহাকর্ষ বলের সবলতাকে এক ধরলে দুর্বল নিউক্লিয় বলের সবলতা 10⁻30 এবং তড়িৎ চুম্বক বলের সবলতা 10⁻29 এবং সবল নিউক্লিয় বলের সবলতা 10⁻41। সবল নিউক্লিয় বলের সবলতাকে এক ধরলে তড়িৎ চুম্বক বলের সবলতা 10⁻2, দুর্বল নিউক্লিয় বলের সবলতা 10⁻11, মহাকর্ষ বলের সবলতা 10⁻41। অর্থাৎ 30, 29, 41, 1, -2, -11 এবং -41। অর্থাৎ 1, -2 হলো তড়িৎচুম্বক বল, দুর্বল হলো -11 এবং মহাকর্ষ হলো -41। ক্ষেত্রে মহাকর্ষকে এক ধরলে দুর্বল হলো 30, তড়িৎচুম্বক বল হলো 29 এবং সবল নিউক্লিয় বল হলো 41। প্রভাবিত কণা সমস্ত পদার্থ আধানযুক্ত কণা, প্রোটন, নিউট্রন, ল্যাপ্টন ও ইলেকট্রন, নিউট্রিনো। আর মাধ্যমের প্রভাব, মাধ্যম দ্বারা প্রভাবিত হয় না, মাধ্যম দ্বারা প্রভাবিত হয়। ভূমিকা, পদার্থসমূহের সংযুক্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, পরমাণু, অণুপরমাণু স্থায়িত্বের জন্য দায়ী, আর অস্থায়িত্বের জন্য দায়ী হলো দুর্বল। স্থিতিস্থাপক বল, আণবিক বল, রাসায়নিক বল, স্পর্শ বল, অরেঞ্জ বল সবই তড়িৎচুম্বকীয় বলের উদাহরণ। নিউক্লিয়াস গঠনকারী হলো সবল নিউক্লিয় বল, অধিকাংশ তেজস্ক্রিয় পদার্থ ভাঙন হলো দুর্বল নিউক্লিয় বল। দুটি প্রোটনের মধ্যকার তড়িৎচুম্বক বল এবং মধ্যকার মহাকর্ষ বলের চেয়ে প্রায় 36 গুণ বেশি, 10⁻36 গুণ বেশি। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা খুবই কম, 10⁻16 থেকে 10⁻18 মিটার। এক্ষেত্রে নিউটনের গতিসূত্রের ব্যবহার, সীমাবদ্ধতা, ঘাত বল, বলের ঘাত এবং সংঘর্ষণতা। এক্ষেত্রে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। আবিষ্কার আইজ্যাক নিউটন 1627 সালে ন্যাচারাল ফিলোসফিয়া প্রিন্সিপা ম্যাথামেটিকা, সূত্র 3টি। প্রথম সূত্র, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, সমাবেগে চলতে থাকবে। এক্ষেত্রে জড়বস্তু সংজ্ঞার নির্দেশক সূত্র, এটি জড়বস্তুর ভর পরিমাপ, পদার্থের জড়তা সূত্র এবং বলের সংজ্ঞা। দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে সেদিকে বস্তুর পরিবর্তন ঘটে। বল পরিবর্তন ও প্রাকৃতিক নির্দেশকের সূত্র, এক্ষেত্রে বলের অভিমুখ, বলের পরিমাপ, বলের সূত্র, বলের ত্বরণের সম্পর্ক, বলের একক বল ও বলের নিরপেক্ষ নীতি। তৃতীয় সূত্র হলো প্রত্যেক প্রক্রিয়া একটি সমান ও বিপরীত ক্রিয়া আছে। বল সমূহের মধ্যে বলের সমানুপাতিক ক্রিয়া সূত্র, ভরবেগের নিত্যতা সূত্র, ভরবেগের সংরক্ষণের বিধি জেনে রাখো। ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্বন্ধে কার্যকর বল নয়, ক্রিয়া ও প্রতিক্রিয়া যতক্ষণ স্থায়ী হয় প্রতিক্রিয়া ততক্ষণ স্থায়ী হয়। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী বল হলো 80 ডিগ্রি। সূত্রের প্রতিপাদন, দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র, তৃতীয় সূত্র হতে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র হলো F সমান m, দ্বিতীয় সূত্র কেন্দ্রমুখী বলের প্রতিপাদন। এক্ষেত্রে জড়তার ভর, যেহেতু বস্তুর ভর বাধা বা তাই একে জড়তার ভর বা ভর বলে। ভরহীনতা এবং অভিকর্ষ বল, এক্ষেত্রে নিউটনের গতিসূত্রের প্রয়োগ। নিউটনের গতিসূত্রের মধ্যে প্রথম সূত্রের প্রতিপাদন F সমান ma, প্রথম সূত্রের প্রতিপাদন হলো F সমান ma। এবং নিউটনের তৃতীয় সূত্র হলো রকেটের উড্ডয়ন, ঘোড়ার গাড়ি টানা, নৌকা চালানো বা গুণ টানা, বন্দুকের গুলি, টেবিলের ওপর বই রাখা, পায়ে হাঁটা, পাখির আকাশে ওড়া, ভূমির ওপর দাঁড়ানো। আর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র হলো কামান থেকে ছোলা ঘোড়া অভিযানের তথা রকেটের লাভ, অ্যাথলেটসের লং জাম্প দেওয়া ও আরোহীর নৌকা থেকে লাভ দেওয়া। নৌকার গুণ টানার সময় নৌকার হাল দ্বারা প্রযুক্ত বল উল্লম্ব উপাংশ দ্বারা প্রশমিত হয়। এক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ টেবিল ঘোরানোর পার্ব, অর্থাৎ টেবিলের উপর বই রাখা। নিউটনের তৃতীয় সূত্রের উপাদানের মধ্যে রয়েছে ঘোড়ার গাড়ি টানা, নৌকা চালানো, পায়ে হাঁটা, রকেটের গতি, বন্দুকের গতি। সংরক্ষণশীলতা সূত্রের মধ্যে রয়েছে অ্যাথলেটসের লং জাম্প, রকেটের গতি, নৌকা থেকে এবং কামান থেকে লাভ। এক্ষেত্রে শূন্য স্থানে বায়ু উঠতে পারে না, কেন বায়ুহীন স্থান আছে বলে। এক্ষেত্রে ভর ও বেগ হলো গুণফল, এক্ষেত্রে মাত্রা হলো mLT ইনভার্স 1, ভরবেগের মাত্রা mLT ইনভার্স 1। রৈখিক ভরবেগের সংরক্ষণের দৃষ্টান্ত জেট ইঞ্জিন, ক্যারামের গুটি। আর কৌণিক ভরবেগ হলো ট্রাপিজ খেলা। এক্ষেত্রে ঘাত বল ও বলের ঘাত বল mLT ইনভার্স 2, অর্থাৎ ঘাত বলের মাত্রা হলো mLT ইনভার্স 2, বলের ঘাতের মাত্রা হলো mLT ইনভার্স 1। ঘাত বল হলো নিউটন এবং বলের ঘাত হলো kg m ইনভার্স 1। এক্ষেত্রে খুব অল্প সময়ের জন্য বড় মানের বলকে ঘাত বল বলে, আর বলের ঘাত হলো বল ও বলের ক্রিয়াকালের গুণফল, এটি ভেক্টর রাশি। এক্ষেত্রে ঘাত বলের উদাহরণসমূহ হলো
রকেটে টেনিসের আঘাত, বাদ্যযন্ত্রের তারের আঘাত, হাতুড়ি দিয়ে ঠেকা, ফুটবলে কিক করা আর ইলেকট্রিক সুইচ ও ব্যাট দিয়ে আঘাত করা। রকেটের গতি, রকেটের জ্বালানি হিসেবে থাকে তরল হাইড্রোজেন। ভর কমালে ত্বরণ বৃদ্ধি পায়, গ্যাসের নির্গমনের হার বাড়াতে হবে এবং গ্যাসের আপেক্ষিক বেগ ত্বরণ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে বলবেগের নীতি অনুসরণ করা হয়। এবার বলের কয়েকটি অপ্রচলিত একক। ডাইন, সিরিজ পদ্ধতিতে পরমাণু কেজি ভরে 1 ডাইন সমান কেজি সেন্টিমিটার এস ইনভার্স 1। পাউন্ডাল, এফপিএস এটি ব্যবহার করা হয়। গ্রাম ওজন, সিজিএস এটি ব্যবহার করা হয়। পাউন্ড, এফপিএস এটি ব্যবহার করা হয় এবং কিলোগ্রাম ওজন, এমকেএস এটি ব্যবহার করা হয়। 1 কেজি ডাব্লিউটি সমান 9.8 এম। ঘাত বলের বৈশিষ্ট্য। ঘাত বল খুব বড় বল হয়। এই বলের ক্রিয়াকাল খুব ছোট হয়। বস্তুর বেগ ও ভরবেগের আকস্মিক পরিবর্তন ঘটে। ঘাত বলের ক্রিয়ার বস্তুর সরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ নয়। ঘূর্ণন গতি সংজ্ঞা। কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে চারদিকে বৃত্তাকারে গতিশীল থাকে, উদাহরণ বৈদ্যুতিক পাখার গতি। এক্ষেত্রে কৌণিক বেগ সংক্রান্ত কিছু রাশির একক ও সমীকরণ। কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ ও কৌণিক ভরবেগ। ml² t ইনভার্স 1। এক্ষেত্রে সেকেন্ডের বেগ ইজ বিগার দ্যান মিনিটের বেগ ইজ বিগার দ্যান ঘন্টার বেগ। এক্ষেত্রে কৌণিক গতির মধ্যে ব্যবহৃত হয় ডাব্লিউ, আলফা, এল, আই এবং টর্ক। রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। যখন কোনো কণার উপযুক্ত টর্ক শূন্য হয় তখন রাশিটি কী অপরিবর্তিত থাকে? এটি হলো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ অর্থাৎ যখন কোনো কণার ওপর প্রযুক্ত টর্ক শূন্য হয় তখন রাশিটি কী অপরিবর্তিত থাকে? এটি হলো কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকে। এক্ষেত্রে জড়তা ভ্রামক বা বলের ভ্রামক নির্ভরশীল তিনটি। ঘূর্ণন অক্ষের অবস্থান, ঘূর্ণন অক্ষের চারদিকে বস্তুর ভরের বিন্যাস ও দৃঢ় বস্তুর আকৃতি। এক্ষেত্রে চক্রগতি ব্যাসার্ধ, যদি কোনো দৃঢ় বস্তুর মোট ভর একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে মনে করা হয় এবং ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই বিন্দুর ভরের জড়তার ভ্রামক সমগ্র বস্তুটির জড়তার ভ্রামকের সমান হয়, তবে অক্ষ হতে ওই বিন্দুর সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ বলকে কে দ্বারা চিহ্নিত করা হয়। এক্ষেত্রে ঘূর্ণন অক্ষের অবস্থান অনুযায়ী জড়তার ভ্রামক। সরল দণ্ড I সমান 1/12 ml²। বৃত্তাকার চক্রগতি I সমান ½ mr² এবং বৃত্তাকার রিং I সমান mr² এবং পাতলা গোলীয় খোলক I সমান 2/3 mr²। এক্ষেত্রে সমীকরণ: লম্ব অক্ষ উপপাদ্য Iz সমান Ix/xy এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য I সমান Iz/mh² এক্ষেত্রে জড়তার ভ্রামক, চক্রগতি ব্যাসার্ধ। জড়তার ভ্রামক যদি ml²/12, এটি হলো জড়তার ভ্রামক যদি সিলিন্ডার এক পাশে থাকে। আর mr²3 হলো এক পাশে থাকলে, হাফ হলো mr² মাঝখান দিয়ে গেলে, এবং সিলিন্ডারের ক্ষেত্রে হলো ½ mr²। এক্ষেত্রে দেখা যায় বলের ভ্রামক বা টর্ক সংজ্ঞা: কোনো নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তু রাশিটির জন্য প্রযুক্ত টর্কের ভ্রামক বা বলের ভ্রামক বলে। এক্ষেত্রে সমীকরণ সমান টাউ ইন্টু আর ইন্টু এফ। এক্ষেত্রে টর্কের মাত্রা বলের মাত্রা ইন্টু দূরত্বের মাত্রা। ml t ইনভার্স 2 ইন্টু এল। ml² t ইনভার্স 2 সমান ml² t ইনভার্স 2। ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ বামাবর্তে ঘূর্ণার জন্য টর্কের উপস্থিত দিক ধনাত্মক এবং ঘড়ির কাঁটার নিচের দিকে ঘোরার জন্য টর্কের মান ঋণাত্মক। টর্ক যত বেশি হবে তত সহজে একটি কৌণিক বস্তু ঘোরানো সম্ভব হবে। এক্ষেত্রে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল সর্বদা উল্লম্বের সাথে লম্বভাবে ক্রিয়া করে, অর্থাৎ বলেতে কেন্দ্রমুখী ক্রিয়া করে। একে সেন্ট্রিপিটাল ফোর্স বলে। কেন্দ্রমুখী বল একটি কার্যহীন বল। রাস্তার র্যাকিং, সাইকেলে আরোহীর বাঁক নেওয়া, গ্রহগুলোর গতি, মোটর গাড়ি ও রাস্তার রেল লাইন ও পানির ভর্তি বালতি সমতলে আবর্তন। এক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে দেখা যায় দুটি ইস্পাত কাচের বলের মধ্যে সংঘর্ষ, দুটি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, দুটি ধাতব বলের মধ্যে সংঘর্ষ, দুটি মার্বেলের মধ্যে সংঘর্ষ, ধাতব মার্বেলের মধ্যে সংঘর্ষ। বাস্তবে এ ধরনের সংঘর্ষ ঘটে। আংশিক সংঘর্ষ দেখো, তুমি জানো কিনা? বস্তুদ্বয় ভর বিনিময় করে। দুটি বস্তুর ভর সমান হলে সংঘর্ষের পর বস্তুদ্বয় দুটি বেগ বিনিময় করে। যদি বস্তু দুটির ভর সমান এবং শুরুতে দ্বিতীয় বস্তুটি গতিহীন হয়, তবে সংঘর্ষের পর প্রথম বস্তুটি থেমে যায় এবং দ্বিতীয় বস্তুটি সমবেগ নিয়ে চলতে থাকে। ঘর্ষণ। ঘর্ষণের মধ্যে রয়েছে স্থিতি ঘর্ষণ, গতীয় বিসর্প ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ ও প্রবাহী ঘর্ষণ। এক্ষেত্রে রয়েছে সামন্তিক সংঘর্ষ,
স্থিতি সংঘর্ষ, যখন দুই তলে অবস্থিত গতিশীল করার জন্য যখন তলের উপর অবস্থিত কোনো বস্তুকে গতিশীল করার জন্য বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটি গতি সচরাচর উপক্রম হয়, সে সময় মধ্যবর্তী আপেক্ষিক গতি প্রদানকারী সংঘর্ষ বলকে সাম্যাতিক সংঘর্ষ বলে। স্থিতি সংঘর্ষ একের চেয়ে ছোট হয়, স্থিতি সংঘর্ষের মান একের চেয়ে ছোট হয় এবং স্থিতি সংঘর্ষ ঘর্ষণের প্রতির উপর নির্ভর করে। স্থিতি সংঘর্ষের গুণাঙ্ক স্থিতি সংঘর্ষ। ঘর্ষণ কোণ, এক্ষেত্রে ট্যানজের মানে সমান হয়। গতীয় ঘর্ষণ, বেগ খুব বেশি না হলে গতীয় ঘর্ষণ তলদ্বয়ের বেগের ওপর নির্ভরশীল নয়, এটি ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না। এবং আবর্ত ঘর্ষণ, এটি হলো আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে দেখা যায় কোনো বস্তু একটু ওপর দিয়ে গড়িয়ে যাওয়ার সময় যে ঘর্ষণ হয়। পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 5 কাজ শক্তি ক্ষমতা। এক্ষেত্রে কাজের মাত্রা ml² T ইনভার্স 2, 1 ক্যালোরি সমান 4.2 জুল এবং 1 জুল সমান 0.24 ক্যালোরি। স্কেলার রাশি, অধিক রাশি, ভেক্টর রাশি বা স্কেলার গুণফল। এক্ষেত্রে mks, cgs, fps ও অভিকর্ষীয় একক কেজি ত্বরণ। কাজ ও শক্তির কয়েকটি অপ্রচলিত একক। এক্ষেত্রে আর্গ সমান cgs, 1 ERG সমান জুল মাইনাস s জুল, 1 জুল সমান 10⁻7 আর্চ। ফুট পাউন্ডাল রয়েছে, সেকেন্ড সেন্টিগ্রাম রয়েছে, ফুট পাউন্ড রয়েছে, কিলোগ্রাম মিটার রয়েছে। এক্ষেত্রে আধুনিক পদার্থবিজ্ঞানে কাজ বা শক্তির পরিমাপের জন্য ইলেকট্রন ভোল্ট নামক একটি একক ব্যবহার করা হয়। ধনাত্মক কাজ ঋণাত্মক কাজের পার্থক্য। ধনাত্মক কাজ ঋণাত্মক কাজের দিকে এবং কাজের বিপরীত দিকে। এক্ষেত্রে ধনাত্মক কাজের ক্ষেত্রে 90 ডিগ্রি এর সমান বা 0 ডিগ্রি এর সমান বা 90 ডিগ্রি চেয়ে ছোট। আর ঋণাত্মক কাজের ক্ষেত্রে 90 ডিগ্রি থেকে শুরু, 90 ডিগ্রি এর বড় বা 180 ডিগ্রি এর সমান, এটি ঋণাত্মক কাজ। শূন্য কাজ, এক্ষেত্রে W সমান F0, সাইনের মান 90 ডিগ্রি হলে এটি শূন্য কাজ হয়। যেমন দাঁড়িয়ে থাকা, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা আর হাত ব্যাগ নিয়ে অভিকর্ষকৃত কাজ শূন্য হয়। কার্যকারী বল, যে বল প্রয়োগে বস্তুর সরণ বলের অভিমুখে সমকোণে ঘটে তাই কার্যকারী বল বলে। এক্ষেত্রে কৃত কাজের পরিমাণ শূন্য হয়। কৃত কাজ 0 ডিগ্রি হলে সর্বাধিক হবে, 0 ডিগ্রি কোণে হলে। স্প্রিং কর্তৃক কৃত কাজ এবং স্প্রিং ধ্রুবক হলো nm ইনভার্স 1, স্প্রিং ধ্রুবক হলো nm ইনভার্স 1 এর mt ইনভার্স 2 এর মাত্রা, mt ইনভার্স 2 এর মাত্রা। স্প্রিংয়ের নির্ভরশীল তিনটি: স্প্রিংয়ের দৈর্ঘ্য, জ্যামিতিক গঠন ও পদার্থের স্থিতিস্থাপক ধর্ম। অর্থাৎ পদার্থের ধর্ম, স্প্রিংয়ের দৈর্ঘ্য ও জ্যামিতিক গঠন, এই তিনটি বিষয়ের উপর স্প্রিং ধ্রুবক নির্ভর করে। অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, এক্ষেত্রে সূত্র অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ W সমান G/m/r²/h। এক্ষেত্রে তিনটি সমানুপাতিকের প্যাচ। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সরণের সমানুপাতিক। স্বাভাবিক কৃত কাজ সরণের সমানুপাতিক। ঘূর্ণন ক্ষেত্রে কৃত কাজ কৌণিক সরণের সমানুপাতিক। শক্তির রূপান্তর, এক্ষেত্রে কাজের মাত্রা হলো ml² T ইনভার্স 2, এটি হলো কাজ। এক্ষেত্রে 1 কিলোওয়াট সমান 3.6 জুল বা 36.5 জুল। শক্তির রূপ, যান্ত্রিক রূপ, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক বা নিউক্লিয় শক্তি, সৌরশক্তি। শক্তির রূপ, এক্ষেত্রে SSM, MN আর লাইভ শেয়ার অর্থাৎ সোলার, ম্যাগনেটিক, কেমিক্যাল ইত্যাদি। সাধারণত ইলেকট্রন নির্গত দেখা যায় ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ধাতুর উপর আলো পড়লে, এটি হলো ফটোতড়িৎ ক্রিয়া। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি, বৈদ্যুতিক বাতি, বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি, ইস্ত্রি থেকে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এটি হলো কাপড় ইস্ত্রি করা। আর বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক পাখা। বিদ্যুৎ শক্তি থেকে চুম্বক শক্তি, কাঁচা লোহার ওপর বিদ্যুৎ চালনা করে চুম্বকে পরিণত করা। আলোক শক্তি থেকে তড়িৎ চুম্বকীয় শক্তি, ইলেকট্রন ঘষে ফলে বিদ্যুৎ প্রবাহ তৈরি করা, ফটো ইলেকট্রন তৈরি করা। তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি, 2 হাতে তালু ঘষা। আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, ফটো ফিল্মের ওপর আলোকপাত করে আলোকচিত্র তৈরি করা। শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, ওষুধের কারখানা শব্দত্ব সাহায্যে জীবন নাশ করা। এবং বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, বৈদ্যুতিক ঘণ্টা টরফন। রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, কয়লার পোড়ানো। রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ কোষে বিদ্যুৎ উৎপন্ন করা। এবং পারমাণবিক শক্তি হলো তাপ শক্তি, নিউক্লিয়ার রিয়েক্টরের মধ্যে নিউক্লিয়ার ভারী পরমাণুসমূহ নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটানো। যান্ত্রিক শক্তি, এক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে তার পারিপার্শ্বিক অবস্থানের সাপেক্ষে কোনো গতির জন্য সামর্থ্য বা শক্তি থাকে। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হলো যান্ত্রিক শক্তি। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হলো যান্ত্রিক শক্তি। গতিশক্তি কখনোই ঋণাত্মক হয় না। এক্ষেত্রে কোনো বস্তুর গতিশক্তি রৈখিক গতিশক্তি এবং ঘূর্ণন গতিশক্তি বা একই ধরনের গতিশক্তি হতে পারে। বিনা বাধায় পতনশীল বস্তুর গতিশক্তি হলো রৈখিক গতিশক্তি। ঘুরন্ত বৈদ্যুতিক শাখার গতিশক্তি হলো আবর্তন বা ঘূর্ণন গতিশক্তি।
গাড়ির চাকা এবং ফুটবলের রৈখিক ও আবর্ত দু ধরনের গতিশক্তি থাকে, রৈখিক ও আবর্তন। কোনো বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি পেলে গতিশক্তি 300% বৃদ্ধি পায়। এক্ষেত্রে নির্বল গতিশূন্য, তার ভর গতিবেগ শূন্য, তার ভরবেগ শূন্য এবং গতিশক্তি ভরবেগ প্যারাবোলার ও পরাবৃত্ত। এক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য এবং বিভব শক্তি স্থিতিশক্তি। বিভব শক্তির প্রকারভেদ: অভিকর্ষীয় বিভব শক্তি বা অভিকর্ষীয় স্থিতিশক্তি, স্থিতিস্থাপক বা স্প্রিং শক্তি এবং বিভব শক্তি। এক্ষেত্রে অতসী সমান মহাকর্ষী বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি এবং স্প্রিংয়ের বিভব শক্তি। শক্তি নিদর্শন অনুসারে শক্তি অবিনশ্বর, এর কোনো সৃষ্টি বা বিনাশ নেই। দোলন গতির ক্ষেত্রে দেখা যায় দোলন গতির প্রান্তে ভর বেগ তথা গতিশক্তি শূন্য, কিন্তু স্থিতিশক্তি সর্বোচ্চ। অন্যদিকে মধ্য অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ, স্থিতিশক্তি শূন্য। ক্ষমতা ও কর্মদক্ষতা: কোনো একটি উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে এবং একক সময়ে কৃত কাজ করার ক্ষমতাকে পরিমাপ বলা হয়। এক্ষেত্রে 1 ওয়াট সমান জুল পার সেকেন্ড, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট এবং 1 মেগাওয়াট সমান 1000 কিলোওয়াট, 10⁻6 জুল পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে অশ্ব ক্ষমতা বলে, 746 জুল। 1 ওয়াট সমান 1/746 অশ্ব ক্ষমতা, 1 কিলোওয়াট সমান 1000/746 সমান 1.34 অশ্ব ক্ষমতা। এটি হলো 550 FTL BS ইনভার্স 1। এক্ষেত্রে ক্ষমতা সমান পি, টর্ক ইন্টু কৌণিক বেগ। কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য: কাজ হলো ml² T ইনভার্স 2 আর ক্ষমতা হলো ml² T ইনভার্স 3। ক্ষমতার কোনো প্রকারভেদ নেই, কাজের মধ্যে ঋণাত্মক ধনাত্মক রয়েছে। এক্ষেত্রে দেখা যায় কাজ, শক্তি, ক্ষমতা, স্প্রিং ও কর্মদক্ষতা সব স্কেলার রাশি। এবার সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল হলো ঘর্ষণ বল, সান্দ্র বল, দুর্বল ও সবল নিউক্লিয় বল। দুর্বল ও সবল নিউক্লিয় বল হলো অসংরক্ষণশীল বল। আর সংরক্ষণশীল বল হলো অভিকর্ষজ বল, মহাকর্ষজ বল, বিদ্যুৎ বল, চৌম্বক বল, আদর্শ স্প্রিং এবং বিকৃতি প্রতিরোধী বল। পদার্থবিজ্ঞান প্রথম পত্র 6ষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ। এক্ষেত্রে পড়ন্ত বস্তুর 3টি সূত্র। প্রথম সূত্র: শূন্য স্থানে স্থির অবস্থা থেকে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। বিজ্ঞানী নিউটন, গিনি ও পালক এই পরিভাষা প্রমাণ করেন। বিজ্ঞানী নিউটন, গিনি, পালক প্রথম সূত্র প্রমাণ করেন। অর্থাৎ শূন্য স্থানে স্থির অবস্থা থেকে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র: স্থির অবস্থা থেকে বিনামাত্রায় পড়ন্ত নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা উক্ত সময়ের সমানুপাতিক। স্থির অবস্থা থেকে পড়ন্ত নির্দিষ্ট সময়ে অতিক্রম দূরত্ব ওই বর্গের সমানুপাতিক। এক্ষেত্রে মাটিতে সময় লাগে তার ভর, আকৃতি, আয়তনের উপর নির্ভর করে না। কেপলারের সূত্র: বিশেষ তথ্য: টলেমি পৃথিবী, সৌরজগৎ, কেন্দ্র ও চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ সকলেরই পৃথিবীকে কেন্দ্র করে বিভিন্ন জটিল কক্ষপথে আবর্তন করছে। কোপারনিকাস, এটি টলেমি বলেন। কোপারনিকাস সূর্যকে স্থির ধরে পৃথিবীর চারদিকে আবর্তন করছেন। টাইক্রো বাহে মঙ্গল গ্রহে গতিবিধি লক্ষ্য করেন। কেপলার গ্রহগুলোর এক বলের প্রভাবে সূর্যকে প্রদক্ষিণ করে অবিরাম ঘুরছে, এটি বলেন। এক্ষেত্রে কেপলারের গ্রহ সম্পর্কিত সূত্রসমূহ: প্রথম সূত্র উপগ্রহ সূত্র বা কক্ষ সূত্র। প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার নাভিতে বা ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এই সূত্র মহাসূত্রের চারদিকে এই সূত্র সূর্যের চারদিকে গ্রহের কক্ষপথে আকৃতি প্রকাশ করে। দ্বিতীয় সূত্র ক্ষেত্রফল সূত্র, অর্থাৎ ইলিপস সূত্র, এরিয়া সূত্র, টাইম সূত্র। ইলিপস, এরিয়া, টাইম। এক্ষেত্রে ক্ষেত্রফল সূত্রের মধ্যে রয়েছে সূর্য ও গ্রহের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তৃতীয় সূত্রের মধ্যে রয়েছে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, অর্থাৎ T² সমানুপাতিক A³ T² সমানুপাতিক A³। T² সমানুপাতিক A³ গ্রহের আবর্তন কালের ভরের উপর নির্ভর করে না। এক্ষেত্রে সূর্য হতে পৃথিবীর দূরত্ব অর্ধেক করা হলে 229 দিনে নেমে আসবে। 229 দিন। মঙ্গল 691 দিনে বছর হয়। নিউটনের মহাকর্ষ সূত্র: মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরের নিজের দিকে আকর্ষণ করে এবং আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুদ্বয়ের কেন্দ্র সরলরাশন ক্রিয়া করে। এক্ষেত্রে নিউটনের সূত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার: 1687 সালে। তিনটি অংশ রয়েছে। দুটি অংশ বলের পরিমাণ নির্দেশ করে এবং একটি অংশ বলের প্রকৃতি সম্বন্ধে নির্দেশ করে। বলের প্রকৃতি: এই বল বিপরীতবর্গীয় বা বিষমবর্গীয় সূত্র মেনে চলে। এই বল বিপরীতবর্গীয় বা বিষমবর্গীয় সূত্র মেনে চলে। এক্ষেত্রে মহাকর্ষ বল দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল। মহাকর্ষ বল দুটি বস্তুর
সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটি মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না। এই বল আন্তঃআণবিক বল নিরূপণ করতে পারে না। মহাকর্ষ বল নির্ভর করে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ওপর। এক্ষেত্রে মহাকর্ষীয় ধ্রুবকের মান সমান 6.67 × 10⁻11 Nm² kg ইনভার্স 2। মহাকর্ষীয় সমীকরণ সমান m1 t ইনভার্স 2 এবং l ইনভার্স 3, অর্থাৎ m ইনভার্স 1 t ইনভার্স 2 এবং l কিউব mlt, অর্থাৎ m ইনভার্স 1 l কিউব এবং t ইনভার্স 2, এবং এটির একক হলো Nm² এবং kg ইনভার্স 2, Nm² kg ইনভার্স 2, m কিউব kg ইনভার্স 1 s ইনভার্স 1। নির্ভরশীলতা সংজ্ঞা: একক ভরে দুটি বস্তুকে একক দূরত্ব যে বল পরস্পর আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। মান একে গৃহীত হয়েছে 6.67 × 10⁻11 Nm² kg ইনভার্স 2। অন্যদিকে বিজ্ঞানী পয়েন্টিং এবং সিফিলিস পরীক্ষার সাহায্যে ফিলিপস সিদ্ধান্ত উপনীত হন যে তাপমাত্রা পরিবর্তনে জি এর মানের পরিবর্তন হয় না। মহাকর্ষীয় ধ্রুবক নির্ভর করে না প্রবণতা, দিক নির্দেশতা, মাধ্যম, ভৌত অবস্থা, বস্তুর ভর, উপাদান ও ভূত্বক হতে বস্তুর দূরত্ব। মহাকর্ষ বলের প্রভাবে চাঁদ সৌরশিলাকারের পৃথিবী থেকে দূরে সরে যাবে। মহাকর্ষীয় ত্বরণ: এক্ষেত্রে জি ক্রমে কমতে থাকলে চাঁদ সৌরশিলাকারে দূরে সরে যাবে। এক্ষেত্রে দেখা যায় অভিকর্ষজ ত্বরণ জি আকর্ষণ বস্তুর উপর নির্ভর করে না। বিশেষ তথ্য: ভূপৃষ্ঠের উপরে গেলে জি এর মান কমে, ভূপৃষ্ঠের ভেতরে গেলে জি এর মান কমে। জি এর মান ভূপৃষ্ঠে সর্বোচ্চ হয়। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে জি এর মান ক্রমশ বাড়তে থাকে। বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। জি এর মানের পরিবর্তন: উচ্চতার ক্রিয়া, অক্ষাংশ বা আকৃতির ক্রিয়া এবং পৃথিবীর ঘূর্ণন বা আহ্নিক ক্রিয়া। বিভিন্ন জি এর মান: চাঁদের পৃষ্ঠে জি এর মান ভূপৃষ্ঠে জি এর মানের 6/1 মঙ্গলে জি এর মান 3.8 ms ইনভার্স 2। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব 3 × 10⁸ কিলোমিটার। এই পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 29.5 দিন। এক্ষেত্রে 45 ডিগ্রির অক্ষাংশে 9.80065, আর রাজশাহীতে 0.7, ঢাকায় 0.783, রাজশাহীতে 0.79, আর ভূকেন্দ্রে জি এর মান 0। মহাকর্ষীয় ধ্রুবকের একক m ইনভার্স 1 t ইনভার্স 2 l 3, আর অভিকর্ষীয় ত্বরণ lt ইনভার্স 2। এটি স্কেলার রাশি মহাকর্ষীয় ধ্রুবক এবং এটি ভেক্টর রাশি অভিকর্ষীয় ত্বরণ। আর এক্ষেত্রে বস্তুর ওজনের পরিবর্তন: নিরক্ষীয় রেখা অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম এবং মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। পৃথিবীর কেন্দ্রের বস্তুর ওজন 0। রাশি স্কেলার রাশি, ভেক্টর রাশি। এক্ষেত্রে এটি স্থান নিরপেক্ষ, এটি স্থান নিরপেক্ষ নয়। জি এর মানের ওপর নির্ভরশীল নয় এবং এটি নির্ভরশীল। জি এর মান বেশি হলে ওজন বেশি হবে, জি এর মান কম হলে ওজন কম হবে। মহাকর্ষীয় ক্ষেত্র: কোনো বস্তুর চারপাশে যে অঞ্চলব্যাপী মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে বা অন্য কোনো বস্তু রাখা হলে সেটি আকর্ষণ বল লাভ করে সেটি মহাকর্ষীয় ক্ষেত্র বলে। মহাকর্ষীয় ক্ষেত্র মহাকর্ষীয় বল সঞ্চালন প্রক্রিয়ার মধ্যাবস্থা ভূমিকা পালন করে। তাত্ত্বিকভাবে একটি মহাকর্ষীয় ক্ষেত্র থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। প্রকৃতপক্ষে এক্ষেত্রে অসীম পর্যন্ত বিস্তৃত এবং কোনো মহাকর্ষীয় ক্ষেত্র সর্বত্র এর প্রভাব সমান থাকে না। এক্ষেত্রে দেখো তুমি জানো এক্ষেত্রে সুষম গোলকের ফাঁপা গোলকের ভেতরে অবস্থিত সকল বিন্দুতে প্রাবল্য 0 হয়। তড়িৎ প্রাবল্য ও মহাকর্ষীয় প্রাবল্য: তড়িৎ প্রাবল্যের মাত্রা nc ইনভার্স 1 আর তড়িৎ মহাকর্ষীয় প্রাবল্যের মাত্রা n kg ইনভার্স 1। ভূপৃষ্ঠ এর খুব নিকটের পৃথিবীর ক্ষেত্রে প্রাবল্য অভিকর্ষ ত্বরণের মান সমান E সমান g। মহাকর্ষীয় বিভব: দূরত্ব বৃদ্ধি পেলে মহাকর্ষীয় বিভব বৃদ্ধি পায়। অসীমে মহাকর্ষীয় বিভব 0 ধরা হয়। মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট। মহাকর্ষীয় বলই কাজ সম্পন্ন করেছে। আকর্ষণ বলের অভিমুখে সরণ ঘটলে মহাকর্ষীয় বিভব ঋণাত্মক হবে। আকর্ষণ বলের বিরুদ্ধে সরণ ঘটলে মহাকর্ষীয় বিভব ধনাত্মক হবে। আকর্ষণ বলের অভিমুখে করলে ঋণাত্মক, আকর্ষণ বলের বিরুদ্ধে করলে ধনাত্মক। মহাকর্ষীয় বল আকর্ষণধর্মী, মহাকর্ষীয় বিভব সর্বদা ঋণাত্মক আকর্ষণধর্মী বলে, কিন্তু তড়িৎচুম্বকীয় বল আকর্ষণ বিকর্ষণ উভয়ধর্মী হওয়ায় ঋণাত্মক ধনাত্মক দুটি হতে পারে। আর মহাকর্ষীয় বিভব কোনো মাধ্যমের উপর নির্ভর করে না, কিন্তু বিভবগুলির মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে।
এক্ষেত্রে বস্তুর ভর কেন্দ্র ও ভার কেন্দ্র, বস্তুর বিভিন্ন বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান সমান হলে বস্তুর ভার কেন্দ্র ভর কেন্দ্র একই হয়। এক্ষেত্রে সুষম বৃত্ত, আংটি, ফাঁপা ও নিরেট গোলক অবস্থান হলো জ্যামিতিক কেন্দ্রে কয়েকটি অভিকর্ষ কেন্দ্রের অবস্থান। সুষম সামান্তরিক বা আয়তাকার কর্ণদ্বয়ের ছেদবিন্দু, সুষম ত্রিভুজাকৃতি পাত মধ্যমাগুলোর ছেদবিন্দু, সুষম দণ্ড মধ্যবিন্দু, সুষম সিলিন্ডার ও বেলন আকৃতি বা দণ্ডবাচ্যং হল অক্ষের মধ্যবিন্দু। অর্থাৎ অক্ষের মধ্যবিন্দু সুষম দণ্ড মধ্যবিন্দু, আর ত্রিভুজাকার পাত হলো মধ্যমাগুলোর ছেদবিন্দু, সুষম সামান্তরিক বা আয়তক্ষেত্র হলো কর্ণদ্বয়ের ছেদবিন্দু এবং বৃত্তাকার চাকতি হলো জ্যামিতিক কেন্দ্র। নির্ভরশীলতা তিনটি: অভিকর্ষ ত্বরণ, গ্রহের উপগ্রহের ভর এবং গ্রহ ও উপগ্রহের ব্যাসার্ধ। এটি হলো মুক্তিবেগ। মুক্তিবেগের ওপর বস্তুর ভর ওপর নির্ভর করে না। পৃথিবীতে মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, যেটি হলো 7 মাইলস পার সেকেন্ড, যেটি হলো 25,000 মাইলস পার আওয়ার। মঙ্গলে 5 কিলোমিটার পার সেকেন্ড, চাঁদে 2.4 কিলোমিটার পার সেকেন্ড, বুধে 4.3 কিলোমিটার পার সেকেন্ড, 4.3 কিলোমিটার পার সেকেন্ড, শুক্রে 10.3 কিলোমিটার পার সেকেন্ড, আর বৃহস্পতিতে 59.5 কিলোমিটার পার সেকেন্ড। এক্ষেত্রে মুক্তিবেগ ও বস্তুর ভিড়ের ওপর নিক্ষেপিত বস্তুর আকর্ষণ বলের মধ্যে পরিণত হতে পারে ভি স্কোয়ার। ভি এর মান যদি 7.88 থেকে কম হয় তবে বস্তুটি উপবৃত্তাকার পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীর দিকে ফেরত আসবে। যদি ভি এর মান 7.88 হয় তবে থেকে বৃত্তাকারটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। যদি এর মান 7.88 থেকে 11.22 এর মধ্যে হয় তো পৃথিবীকে ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকবে। আর যদি ভি এর মান যদি 11.2 হয় তবে অধিবৃত্ত বা পরাবৃত্ত পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। যদি ভি এর মান অনেক বেশি হয় তবে সেটি পরাবৃত্ত অধিবৃত্ত পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। এক্ষেত্রে মহাকর্ষ সূত্রের ব্যবহার, প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান, মহাকর্ষের বস্তুর গবেষণায় পৃথিবীর গড় ঘনত্ব 5.5/3 mkg m/3, যোগাযোগ ব্যবস্থায়, কৃত্রিম উপগ্রহে এবং পার্কিং কক্ষপথে। কৃত্রিম উপগ্রহে 3 স্তর বিশিষ্ট রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহে নির্দিষ্ট উচ্চতায় ভূপৃষ্ঠের সমান্তরালে নির্দিষ্ট বেগ দেওয়া হয়। এবং ভূ স্থির উপগ্রহ এবং সমুদ্রের গভীরতা নির্ণয়। ভূ স্থির উপগ্রহের উচ্চতা হলো 3.6 10⁴ কিলোমিটার, অর্থাৎ 3,600 কিলোমিটার। ভূ স্থির উপগ্রহের বেগ ভি সমান 3.08 কিলোমিটার পার সেকেন্ড। এক্ষেত্রে নিরক্ষীয় তল অবস্থান করে এবং 36,000 কিলোমিটার অবস্থান করে। কোনো চুম্বকীয় সংকেত, কোনো তড়িৎচুম্বকীয় সংকেত পৃথিবী এক স্থান হতে উপগ্রহে রিলে স্টেশনে অন্য স্থানে যেতে প্রায় 1/4 সেকেন্ড সময় লাগে। 1/4 সেকেন্ড। এক্ষেত্রে ভূস্থির উপগ্রহের ব্যবহার রিলে স্টেশন ব্যবহার আবহাওয়া পূর্বাভাস হিসেবে ব্যবহার করে। পোলার উপগ্রহ। পোলার উপগ্রহ হলো নিরক্ষীয় মধ্যতলের পরিবর্তে মেরু মধ্যতলে এবং পৃথিবী পৃষ্ঠ থেকে 700 থেকে 8,000 কিলোমিটার উপরে পৃথিবীকে প্রদক্ষিণ করে। 700 থেকে 800 কিলোমিটার, যেখানে এটি 36,000 কিলোমিটার, এটি মাত্র 700 থেকে 800 কিলোমিটার। এর আবর্তনকাল মাত্র 110 মিনিট, আর এটি এক স্থান মানুষের সংকেত পাঠাতে সময় লাগে 1/100 সেকেন্ড। ভূপৃষ্ঠের সাথে আবদ্ধ স্থানে স্থির এবং স্থির নয়, এটি টেলিফোনে কথোপকথনের সুবিধা হয় ভূ স্থির উপগ্রহে, আর পোলার উপগ্রহের সুবিধা হয় না। এক্ষেত্রে মহাকাশচারী শূন্যতা ওজনহীনতা বস্তু গবেষণা 1.6 কিলোমিটার এবং 1.4 থেকে 1.5 কিলোমিটার ছিল হাইড্রোজেন অণুর গতিবেগ, মূল গড়বেগ প্রায়, যখন পৃথিবীর সৃষ্টির শুরুতে ছিল। আর স্বাভাবিক হাইড্রোজেনের গতিবেগ প্রায় 1.6 km/1। এক্ষেত্রে চাঁদের বায়ুমণ্ডল না থাকার কারণ হচ্ছে চাঁদের বায়ুমণ্ডল না থাকার কারণ বায়ুমণ্ডলের মুক্তিবেগ অনেক কম, চাঁদের মুক্তিবেগ অনেক কম, তাই চাঁদের বায়ুমণ্ডল নেই, গ্যাসগুলো চলে গিয়েছে। আর পৃথিবীর বায়ুমণ্ডলে হালকা গ্যাস দুষ্প্রাপ্য, কারণ গতিবেগ মুক্তিবেগের সমান বা বেশি হলে গতিবেগগুলো পৃথিবীর মহাশূন্যে বিলীন হয়ে যায়। এই কারণে বায়ুমণ্ডলের হালকা গ্যাস He এবং H2 দুষ্প্রাপ্য। পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায়। পদার্থবিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায়। পদার্থের গাঠনিক ধর্ম, আন্তঃআণবিক বল ও পদার্থের বন্ধন। আলোচনা সমযোজী আণবিক বন্ধন সম্বন্ধে, তারপর স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা হকের সূত্র, পয়সনের অনুপাত, স্থিতিস্থাপক গুণাঙ্ক ও প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। অতঃপর প্রবাহী ও প্রবাহী বেগ, সান্দ্রতা নিয়ে আলোচনা করা হয়েছে। পৃষ্ঠটান ও স্পর্শকোণ নিয়ে আলোচনা করা হয়েছে এবং নির্ভরশীলতার উপর আলোচনা করা হয়েছে। কঠিন বস্তুর তারল্য সান্দ্রতা নির্ভরশীলতা নিয়ে আলোচনা করা হয়েছে।
এক্ষেত্রে সংজ্ঞা: যদি কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তবে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। গতিপথ: পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণার গতিপথ সরল রৈখিক 4 ডিগ্রি এর কম। কৌণিক বিস্তারের দোলন মান সরল দোলনের বর্গের গতি ও বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার গতি স্প্রিংয়ের গতি 4 ডিগ্রি কম হতে হয়। স্থানিক গতি ও কালিক পর্যায়বৃত্ত গতি। স্থানিক গতি: যখন কোনো বস্তু পুনরাবৃত্তি সময়ের সাপেক্ষে হয়, ডোরা কাটা শার্টের দাগের অবস্থান, বাতাসে ধান ক্ষেতের ঢেউয়ের গতি ও ইলেকট্রন পোল ও সূর্য চারপাশে গ্রহগুলোর গতি উলম্ব স্প্রিংয়ের গতি। তরঙ্গের উপরিস্থ কোনো কণার গতি, আলোর ব্যতিচার ডোরা, টানা তারের চূড়া ও তরঙ্গ খাঁজ, পদ্মা সেতুর পিলার ও ঢেউ টিন। কালিক পর্যায়বৃত্ত গতি: যখন কোনো বস্তু পুনরায় নির্দিষ্ট সময় সাপেক্ষে হয়, ঘড়ির সেকেন্ড বা মিনিটের কাঁটা যথাক্রমে 30 সেকেন্ড পরপর ও 12 সেকেন্ড পর পুনরাবৃত্তি। পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে একবার ঘুরে আসে। পৃথিবী প্রদক্ষিণ করতে চাঁদের 30 দিন সময় লাগে। দিক পরিবর্তী প্রবাহ, অ্যাক্সলারেটিং কারেন্ট এবং উপগ্রহের আবর্তন। এক্ষেত্রে পুনরাবৃত্তি হয়েছে এবং অস্থায়ী কাজ দুটোই হিসেবে ব্যাখ্যা করা যায়। এর ব্যাখ্যা পরিবর্তন, হার্টবিট, ঋতু পরিবর্তন, জায়গার যাওয়া ইত্যাদি কালিক হিসেবে মনে রাখো। অর্থাৎ ঘড়ির কাঁটার গতি, গ্রহের আবর্তন, দিক পরিবর্তী প্রবাহ, হার্টবিট ও ঋতুর পরিবর্তন, জোয়ার ভাটা ইত্যাদি কালিক পর্যায়ক্রমের উদাহরণ। কালিক পর্যায়বৃত্ত: এক্ষেত্রে বিভিন্ন ধরনের গতি: সরল দোলন গতি, গিটারের তারের গতি, আর সুরশলাকার গতি, হৃদস্পন্দন। সরল দোলন গতি: এক্ষেত্রে দেখা যায় সরল দোলন গতি বা সিম্পল হারমোনিক মোশন। এটি ভি সমান ডাব্লিউ এ কস ডাব্লিউ টি, ডাব্লিউ সমান √a² - x²। এক্ষেত্রে দেখা যায় সরল দোলক, স্প্রিং দোলক, গাড়ির পিস্টনের গতি, ইউ নলে রাখা তারের দোলক, সূরশলাকার বাহন কম্পন। অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করা যায়। পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, সময় নির্ণয় করা যায়। অর্থাৎ জি নির্ণয় করা যায়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, সময় নির্ণয় করা যায়, স্প্রিং ধ্রুবক নির্ণয় করা যায়। স্পন্দন: সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। সকল স্পন্দন সরল সঞ্চিত গতি স্পন্দন গতি, কিন্তু সকল স্পন্দন গতি সরল সঞ্চিত গতি নয়। সকল সরল সঞ্চিত গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। এক্ষেত্রে পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি সরল সঞ্চিত স্পন্দন গতি। নির্দিষ্ট অর্ধেক সময় পরপর অতিক্রম করে, নির্দিষ্ট অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে কাজ করে। ত্বরণের সাম্যাবস্থার বহির্মুখী ও দূরত্বের সমানুপাতিক। অর্থাৎ ত্বরণের সাম্যাবস্থার অভিমুখী ও দূরত্বের সমানুপাতিক। সাম্যাবস্থানে ও বিস্তারের প্রান্তে: এক্ষেত্রে সাম্যাবস্থানে সর্বোচ্চ বেগ ও গতিশক্তি, সর্বনিম্ন সরণ, ত্বরণ ও স্থিতিশক্তি। আর বিস্তার প্রান্তে সর্বোচ্চ সরণ, ত্বরণ ও স্থিতিশক্তি এবং সর্বনিম্ন বেগ ও গতিশক্তি। এক্ষেত্রে সরল দোলন গতি সংক্রান্ত স্বীকার্য: পর্যায়কাল ও দোলনকাল, কম্পাঙ্গ, বিস্তার, কৌণিক কম্পাঙ্গ ও দশা। এক্ষেত্রে পর্যায়কাল হলো সেকেন্ড, কম্পাঙ্গ হলো হার্জ সেকেন্ড সাইকেল S−1 বা S−1, বিস্তার হলো মিটার সেন্টিমিটার, কৌণিক বিস্তার রেডিয়ান। আর এক্ষেত্রে কৌণিক কম্পাঙ্গ হলো রেডিয়ান পার সেকেন্ড, দশা হলো ডিগ্রি, রেডিয়ান পার সেকেন্ড। সরল সঞ্চিত গতি সংক্রান্ত সূত্র: সরণ সময় লেখচিত্র হচ্ছে সাইন সদৃশ, ত্বরণ সময় লেখচিত্র হচ্ছে ঋণাত্মক সাইন সদৃশ, GT² লেখচিত্র হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, আর বেগ সময় লেখচিত্র হচ্ছে কস সদৃশ, LT² লেখচিত্র হচ্ছে মূল বিন্দুগামী একটি সরল রেখা। কি হয় মনে রাখবে, এক্ষেত্রে এক্স এ সাইন WT হলো সাইন সদৃশ সমীকরণে সাইন আছে, তাই এটি সরল সময় সাইন সদৃশ। AW cos থিটা, ভি সমান AW cos থিটা, বেগের সমীকরণে কস আছে তাই কস সদৃশ। মাইনাস ω² এ সাইন ω2, ত্বরণের সমীকরণে মাইনাস সাইন আছে তাই এটি ত্বরণ সময়ে ঋণাত্মক সাইন সদৃশ। এক্ষেত্রে কৌণিক কম্পাঙ্গ: কোন সুষম কৌণিক দ্রুতিতে গতিশীল কোনো কণার বৃত্তাকার পথের ব্যাসের ওপর কণাটির অভিক্ষেপ সরল দোলন গতি সম্পন্ন। এক্ষেত্রে কৌণিক কম্পাঙ্কের বৈশিষ্ট্য: এটি একটি স্কেলার রাশি। কৌণিক কম্পাঙ্কের স্কেলার রাশি। কৌণিক কম্পাঙ্কের বেগ সমান প্রতিটি আবর্তনে 2π হলে কৌণিক কম্পাঙ্ক W সমান 2π/T 2πf। এক্ষেত্রে ওমেগা সমানুপাতিক T। কৌণিক কম্পাঙ্ক সমান 2π × সাধারণ কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক পর্যায়ক্রমিক ঘটনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সরল দোলন: এক্ষেত্রে সরল দোলনের বৈশিষ্ট্য হলো সুতা ওজনহীন হবে বা ভর নগণ্য হবে। সুতা ওজনহীন হবে বা ভর নগণ্য হবে। সুতা পাখি নমনীয় ও অসম্প্রসারণশীল হবে। দোলক পিণ্ড বিনা বাধায় দুলবে, দৃঢ় অবলম্বন থেকে ঝুলতে হবে।
দোলক পিণ্ড ক্ষুদ্র ও ভারী হবে এবং দোলকের গতি হবে সরল সন্ধিত গতি। এক্ষেত্রে ওজনহীন, পাখির, নমনীয়, সম্প্রসারণশীল, ক্ষুদ্র, ভারী বব ও সরল সন্ধিতে গতিশীল বিনা বাধায় দুলবে। এক্ষেত্রে সরল ত্বরণের সূত্রাবলী কাল দরে তড়ি ভরে, অর্থাৎ কাঠামো কাল সূত্র, দৈর্ঘ্য সূত্র, ত্বরণ সূত্র, ভর সূত্র। ঝুলন বিন্দু ববের ভার কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। আয়তন শূন্য কিন্তু ভার আছে এমন বস্তু পাওয়া যায় না, তাই বাস্তবে সরল দোলক তৈরি করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রথম সূত্র বা সমকাল সূত্র, কোনো স্থানে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটি সরল দোলকের প্রতি দোলনের জন্য সময় লাগবে, নির্দিষ্ট প্রতিটি দোলকের জন্য সমান সময় লাগবে। কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল তার কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ প্রথম ক্ষেত্রে ছিল টি ধ্রুব, এক্ষেত্রে টি সমানুপাতিক √L। অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল তার কার্যকারী দৈর্ঘ্যের কোনো নির্দিষ্ট স্থানে তার সরল দোলকের দোলনকাল তার কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তার কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক দোলককাল। আর সমত্বরণ সূত্র, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো সরল দোলকের দোলনকাল ওই স্থানে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ টি সমানুপাতিক 1/g √1/g। কোনো দৈর্ঘ্য বিশিষ্ট কোনো সরল দোলকের দোলনকাল ওই স্থানে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের সমানুপাতিক। এটি হলো সমত্বরণ সূত্র। আগের ছিল দৈর্ঘ্য সূত্র এবং সমকাল সূত্র। সমভর সূত্র, এক্ষেত্রে কার্যকারী দৈর্ঘ্য স্থির থাকলে কোনো স্থানে সরল দোলকের দোলনকাল দোলকের পিণ্ডের ভর, আকৃতি বা উপাদানের উপর নির্ভর করে না। সূত্রগুলোর আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও। প্রতিটি সূত্র 4 ডিগ্রির মধ্যে থাকলে প্রযোজ্য হয়। কৌণিক বৃত্ত 4 ডিগ্রি এলে গোলকটি বৃত্তাকার হয়ে যায়। সূত্রগুলি হলো টি সমানুপাতিক L/g আর টি সমান 2π আর √L/g। এক্ষেত্রে পাহাড়ের উচ্চতা, জি নির্ণয়, সময় নির্ণয়, তাছাড়াও স্প্রিং ধ্রুবক নির্ণয়। সময় নির্ণয়ে দেখা যায় শীতকালে ঘড়ির দোলনকাল কমে যায় এবং ঘড়ি দ্রুত চলে। গ্রীষ্মকালে বেড়ে যায় এবং ধীরে চলে। আর মেরু অঞ্চলে বিষুবীয় রেখা অঞ্চলে দ্রুত চলে। এক্ষেত্রে জি এর মান কম হলে খনিতে পাহাড় ওপরে নিলে, চাঁদের পৃষ্ঠে নিলে, আর জি বেশি নিলে গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পেলে এবং দোলকটি পারদ দ্বারা পূর্ণ হলে ভর কেন্দ্র নিচে নেমে যায় বলে কার্যকারী দৈর্ঘ্য বেড়ে যায়। আর দোলনকাল কমবে জি এর মান বেশি হলে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিলে। শীতকালে তাপমাত্রা কমলে দোলনকাল কমবে। অদোলনকাল অসীম। দোলকের পৃথিবীর কেন্দ্রে দোলনকাল অসীম। দোলককে মহাশূন্যে নিলেও দোলনকাল অসীম। জি ত্বরণে লিখতে নামলেও দোলনকাল অসীম। এবং দোলকের ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের মধ্যে নিলে কৌণিক বৃত্ত 4 ডিগ্রি হলে টি সমান 2π √L/g ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ ববের গতি 4 ডিগ্রি এর বেশি হয়। কারণ ববের গতি সরলরৈখিক নয়, সরল দোলক সমানুপাতিক হয় না, সরল দোলকে সরল সন্ধিত গতি সম্পন্ন হয় না। জেনে রাখা ভালো। সমান মানের স্প্রিং ধ্রুবক দুটি স্প্রিংয়ের যুক্ত করলে স্প্রিংয়ের মান অর্ধেক হয়। একটি শিশু চলছে, এই অবস্থায় দোলনায় আরও একটি শিশু বসালে দোলনকালে কোনো পরিবর্তন হয় না, কারণ সরল দোলক গতিসম্পন্ন কথা ভরের উপর নির্ভর করে না। সরল দোলসম্পন্ন তরলে পূর্ণ ভাব চিত্র করে প্রথমে বাড়বে কারণ ভর কিন্তু নিচে নেমে থাকবে, পরে খালি হয়ে গেলে আবার আগের মতো হয়ে যাবে। অর্থাৎ একটি ছিদ্র করে দিলে প্রথমে বাড়বে, কারণ এক্ষেত্রে ভর কিন্তু নিচে নেমে থাকবে, তারপর আবার আগের মতো হয়ে যাবে। সেকেন্ড দোলক, এক্ষেত্রে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 0.993 মিটার। সেকেন্ড হলো 86,400 সেকেন্ড। সঠিক সময় নির্দেশকারী দোলক ঘড়ি দিনে 86,400টি দোলন দেয়। 20 থেকে 20,000 হার্জের মধ্যে হয়, কিন্তু সেকেন্ড দোলকের পর্যায়কাল 0.5 সেকেন্ড বলে সভ্যতার সীমা নয়, তাই সেটি শোনা যায় না। L/T² হলো মূলবিন্দুগামী সমীকরণ। G/T² হলো অধিবৃত্ত। 1/G/T² হলো মূলবিন্দুগামী সরলরেখা। ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ সরল দোলককাল অসীম হবে। আর কোনো তলে উপাদানের তৈরি কোনো আকারের বা দৃঢ় বস্তু যদি উলম্ব তলে আনুভূমিক কোনো অক্ষের সাথে দুলতে থাকে তবে জটিল দোলক বলে। এক্ষেত্রে বাস্তবে জটিল দোলক তৈরি করা সম্ভব, যেমন কেটারের জটিল দোলক। যদি কোনো উপাদান তৈরি হয় যা আকারের দৃঢ় এবং বস্তুর উলম্ব তলে আনুভূমিকভাবে কোনো অক্ষের সাথে দুলতে থাকে। এবার তরঙ্গ।
পদার্থবিজ্ঞান প্রথম পত্র, নবম অধ্যায়। কোনো স্থিতিস্থাপক কণার মাধ্যমে স্থানান্তর ছাড়া যে পর্যায়বৃত্ত আন্দোলন দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয়, মাধ্যমে কণাগুলো সরল দোলন গতিতে কম্পিত হলে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গ বা সাইন তরঙ্গ বলে। এক্ষেত্রে বৈশিষ্ট্য: কোনো একটি মাধ্যমে বিভিন্ন কণা সম্মিলিত কম্পনের ফলশ্রুতি হলো তরঙ্গ। তরঙ্গের বিস্তার আছে, তরঙ্গের কম্পন আছে, তরঙ্গদৈর্ঘ্য আছে, তরঙ্গ অগ্রগামী বা স্থির হতে পারে, তরঙ্গ আর কিংবা লম্বিক হতে পারে, তরঙ্গের তরঙ্গমুখ আছে, তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অবর্তন ঘটায়, তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। এক নজরে সরলতর তরঙ্গের সাইন এর প্রকারভেদ। এক্ষেত্রে আর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, সাইন তরঙ্গ, লম্বিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, দীঘল তরঙ্গ। তরঙ্গের প্রকারভেদ: একমাত্রিক তরঙ্গ, দ্বিমাত্রিক তরঙ্গ, ত্রিমাত্রিক তরঙ্গ। সুতা বরাবর এটি হলো একমাত্রিক তরঙ্গ, আর পানির উপরিভাগে প্রবাহিত এটি হলো দ্বিমাত্রিক তরঙ্গ, আর আলোক তরঙ্গ হলো ত্রিমাত্রিক তরঙ্গ। ডান পেছনে সব থেকে আলো হলো ত্রিমাত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ যেমন শব্দ তরঙ্গ, স্প্রিংয়ের তরঙ্গ, আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো দৃশ্যমান তরঙ্গ, এক্স রে বিকিরণ তরঙ্গ, বেতার তরঙ্গ। আর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, যে তরঙ্গ ক্ষেত্রে জড় মাধ্যমে কণাগুলি কম্পনের দিকে তরঙ্গ প্রবাহের দিকে সমগণে বাহিত হয়। এক্ষেত্রে বৈশিষ্ট্য: তরঙ্গ প্রবাহ মাধ্যম তরঙ্গ শীর্ষ ও তরঙ্গপাতের সৃষ্টি হয়। পরপর দুটি তরঙ্গ শীর্ষ তরঙ্গপাতের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। মাধ্যমের সমাবর্তন পোলারায়ন ঘটে। অন্যতম আকৃতি স্থিতিস্থাপক সম্পন্ন কঠিন এই তরঙ্গ উৎপন্ন হয়। প্রবাহী পৃষ্ঠটানের দরুন আর তরঙ্গ সৃষ্টি হয় এবং অনুপ্রস্থ তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ নাও হতে পারে, যেমন আলোক তরঙ্গ। আর তরঙ্গের উদাহরণ: আলোক তরঙ্গ, পানির তরঙ্গ, এক্স রে এবং টানা তারের তরঙ্গ। অনুলম্ব আর লম্বিক তরঙ্গের ক্ষেত্রে পোলারায়ন বা সমাবর্তকরণ ঘটে না। এক্ষেত্রে তরঙ্গ, স্প্রিং এবং শব্দ তরঙ্গ, স্প্রিং সৃষ্ট তরঙ্গ, ঢোলে বাড়ি দিলে সৃষ্ট তরঙ্গ এবং বাঁশির সুর। যেই তরঙ্গের ক্ষেত্রে জড়মাধ্যমে কণাগুলো কম্পনের দিকে তরঙ্গের প্রবাহের দিকে সমান্তরাল হয়। এক্ষেত্রে কোথায় আর ও লম্বিক তরঙ্গ উভয় সৃষ্টি করা যায়? আর ও লম্বিক তরঙ্গ উভয় সৃষ্টি করা যায় টানা তারে সৃষ্টি করা যায়। তরঙ্গ সংক্রান্ত রাশিমালা: কোনো একটি কম্পমান বস্তু এক সেকেন্ডে যতগুলো পূর্ণকম্প সম্পন্ন করে তার কম্পাঙ্গকে স্পন্দন সংখ্যা বলে। একে এন বা এফ দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ নির্দিষ্ট দিকে একই সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। এক্ষেত্রে তরঙ্গ বেগ ও কণার বেগ ও তরঙ্গ বেগের মধ্যে পার্থক্য: কণা বেগ সময় ও অবস্থানের সাথে কার্যক্রমে পরিবর্তিত হয়। কণার বেগ ধ্রুব নয়। তরঙ্গ বেগ সমতত্ব মাধ্যমে তরঙ্গ বেগ ধ্রুব। নির্দিষ্ট সমতত্ব মাধ্যমে তরঙ্গ বেগ ধ্রুব, কণার বেগ ধ্রুব নয়। মাধ্যমের কণাগুলি আড়াভাবে স্থান পরিবর্তন না করে একে অপরের স্থানান্তরে অবস্থান সাপেক্ষে কম্পিত হয়। আর তরঙ্গ বেগ মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ নির্দিষ্ট বেগে অগ্রসর হয়। কুইক নলের সাহায্যে শব্দ তরঙ্গের বেগ নির্ণয় করা যায়। আর শূন্য স্থানে সকল তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ 3 × 10⁸ ms−1। এক্ষেত্রে দেখা যায় একই শব্দ একই মাধ্যমে ল্যামডা ভিন্ন হয়। ভিন্ন শব্দ একই মাধ্যমে হলে ল্যামডা ভিন্ন হয়, এফ ও টি বিভিন্ন হয় এবং ভি সমান হয়। অর্থাৎ ভিন্ন শব্দ একই মাধ্যমে হলে শুধু বেগটাই সমান হয়, বাকি সবগুলোই ভিন্ন ভিন্ন হয়। আর যদি একই শব্দ ভিন্ন মাধ্যমে হয় তবে বেগ ভিন্ন হয় এবং দৈর্ঘ্য এবং ল্যামডাও ভিন্ন হয়, কিন্তু কম্পাঙ্গ অর্থাৎ সময় পর্যায়কাল একই থাকে। শব্দের বিস্তারের ক্ষেত্রে ধূলা, পশম ইত্যাদি খুব পরিবাহী। এক্ষেত্রে অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে দেখা যায় যে তরঙ্গ উৎস উৎপন্ন হয়ে সময়ের সাথে অগ্রগমন বা চলমান হয়। এক্ষেত্রে এটি হলো সমুদ্রের ঢেউ ও অগ্রগামী ও লাম্বিক শব্দ তরঙ্গ। কোনো মাধ্যমে একই প্রকার কম্পনে তরঙ্গের ফলে উৎপন্ন হয়। কোনো মাধ্যমে সুষমার মধ্যে দিয়ে নির্দিষ্ট দ্রুতি বেগে প্রবাহিত হয়। আর অগ্রগামী তরঙ্গের বেগ মাধ্যমের ঘনত্ব ও স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। মাধ্যমের কণাগুলো কম্পন তরঙ্গ প্রবাহের সাপেক্ষে আর লম্বিক হতে পারে। মাধ্যমের কণাগুলো কখনো স্থির থাকে না। আর তরঙ্গের শক্তি প্রবাহিত হয়, চাপ ও ঘনত্বের পরিবর্তন ঘটে। তরঙ্গে প্রবাহের দরুন সমাদশার পরিবর্তন হয়। এরূপ দশা বৈষম্য তাদের দূরত্বের সমানুপাতিক। মাধ্যমের যে কোনো একটি কণার বিভিন্ন ধর্ম যেমন বেগ, ত্বরণ, শক্তি প্রভৃতি এরূপ পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। প্রত্যেক কণার বিস্তার কণার সমান, কিন্তু নির্দিষ্ট সংখ্যক এদের সরণ সমান হয় না। মাধ্যমের কণাগুলোর দশা এর কণাগুলো থেকে অন্য কণায় সঞ্চালিত হয়। এক্ষেত্রে উপরিপাতনের নীতি: হাইগেনস টমস ইয়ং উপরিপাতন নীতি। টমস ইয়ং এটি আবিষ্কার করেন।
এক্ষেত্রে ব্যতিচার হলো তরঙ্গ সৃষ্টির উদাহরণ। স্থানিক ব্যতিচার হলো স্থির তরঙ্গ এবং কালিক ব্যতিচার হলো স্বর কম্পন। কালিক ব্যতিচার হলো স্বর কম্পন উপরিপাতনের ফলে সৃষ্ট শব্দ তরঙ্গ। এক্ষেত্রে একই ধরনের শব্দের উপরিপাতনের ফলে নিম্নলিখিত কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার উৎপত্তি হয়। স্থির তরঙ্গ সব বিষয়ের একই রকমের দুটি সরল দোলকসম্পন্ন কণার বিপরীত দিকে এসে উপরিপাতিত হয় স্থির তরঙ্গ সৃষ্টি হয়। ব্যতিচার একই কম্পাঙ্গ বিস্তারের ফলে ব্যতিচার সৃষ্টি হয় এবং স্বরকম্পন সৃষ্টি হয়। এক্ষেত্রে স্থির তরঙ্গ এটি ছিল অগ্রগামী তরঙ্গ আর এটি স্থির তরঙ্গ। স্থির তরঙ্গের ক্ষেত্রে দেখা যায় দুটি অভিন্ন চল তরঙ্গ বিপরীত দিক থেকে এসে অগ্রসর হয় এবং একে অন্যের ওপর উপরিপাতিত হয়। সরল তরঙ্গ দুটি একই বেগে বিপরীত দিক থেকে আসে। তরঙ্গপৃষ্ঠ আনুভূমিক দিকে সংকুচিত হয়। আনুভূমিক দিকে সংকুচিত হয়। আর এক্ষেত্রে প্রতিটি বিন্দুতে ত্বরণ দুটির জন্য সরণ সমান ও বিপরীত জানতে হবে। ত্বরণ সমান ও বিপরীত হতে হবে। তরঙ্গ দুটির বিস্তার সমান হতে হবে। তরঙ্গ দুটির তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে। তরঙ্গ শীর্ষ ও তরঙ্গের অবস্থানে প্রসারিত হয়। এক্ষেত্রে তরঙ্গের বিভিন্ন বিন্দুতে কম্পনের বিস্তার সমান নয়। একই তরঙ্গ কোনো বিন্দুতে মাধ্যমে সীমিত অংশে উৎপন্ন হয়। অগ্রগামী তরঙ্গের অগ্রসর না হয় একই স্থানে সীমাবদ্ধ থাকে। তরঙ্গের সুস্পন্দন বিন্দু বিস্তরণকারী সৃষ্টিকারী মূল তরঙ্গ বিস্তার দ্বিগুণের সমান। এক্ষেত্রে দেখা যায় আরও স্থির তরঙ্গ ব্যতিচার কখন হবে। স্থির তরঙ্গ হলো একটি তরঙ্গের ওপর বিপরীত দিক থেকে সমবেগে পরস্পরের ওপর আপতিত হওয়া দুটি তরঙ্গ, যার ব্যতিচারের ক্ষেত্রে পার্থক্য থাকা সুযোগ করতে হবে মুখ্য। এক্ষেত্রে ব্যতিচার নয়। এক্ষেত্রে মুক্ত কম্পন, পরাবশ কম্পন ও অনুনাদ। মুক্ত কম্পন পরাবশ কম্পনে আরোপিত কম্পনে স্পন্দিত হয়। এক্ষেত্রে বাইরে থেকে পর্যাবৃত্ত স্পন্দন করলে স্পন্দন সৃষ্টি হয়। পরাবশ কম্পনের কম্পাঙ্গ বস্তুর উপর প্রযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্গের সমান হয়। প্রযুক্ত পর্যাবৃত্ত বল বস্তু ওপর যতক্ষণ ক্রিয়া করে পরবশ কম্পন ততক্ষণ স্থায়ী হয়। পরবশ কম্পনের বিস্তার সাধারণত মুক্ত কম্পনের বিস্তারের চেয়ে বেশি হয়। উদাহরণ: ভূমিকম্পের ফলে সৃষ্ট হয় তানপুরা, সেতার, বেহালা, গিটার ইত্যাদি বাদ্যযন্ত্রের সাহায্যে ফাঁপা বক্সের কম্পন। আর মুক্ত কম্পন হলো সুর শোলাকার কম্পন। মুক্ত কম্পনে বিস্তার কম হয়, বাধাজনিত বলের কারণে আস্তে আস্তে কমে যায়। এটিকে যতক্ষণ পর্যন্ত পরবশ কম্পন ততক্ষণ পর্যন্ত স্থায়ী হয়, এটি ধীরে ধীরে কমে যায়। এক্ষেত্রে অনুনাদের ক্ষেত্রে দেখা যায় যখন কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্গটি বস্তুটি আপেক্ষিক স্বাভাবিক কম্পাঙ্গের মানের সমান হলে বস্তুটি সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়, অনুনাদ বলে। একটি বস্তুর স্বাভাবিক পর্যায়কাল যদি একটি বা আরেকটি পর্যায়কাল সমান হয় তখন বস্তুটি কম্পান অনুনাদ হয়। সকল অনুনাদ কম্পন পরাবশ কম্পন। অনুনাদ কম্পনের বিস্তার সবচেয়ে বেশি হয়। অনুনাদ কম্পনের কম্পন শুরু হলে অল্প সময়ের মধ্যে সেটি নিয়মিত হয়। সুরশোলাকা টেবিলের উপর চেপে ধরলে এবং ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে শূন্য দলে মার্চ করলে অনুনাদের ফলে সৃষ্ট হওয়া ভেঙে যাওয়া ব্রিজ। পরাবশ কম্পন অনুনাদ। পরাবশ কম্পন সকল অনুনাদই পরাবশ কম্পন। আর সকল পর্যাবৃত্ত উপর আরোপিত পর্যাবৃত্ত বস্তুগণনা সমান হয়। অনুনাদি কম্পনের বিস্তার সবচেয়ে বেশি হয়। অনুনাদে বস্তুর কম্পন শুরু হবার অল্প সময়ের পরে নিয়মিত হয়। এক্ষেত্রে শব্দের বিস্তার ও তীব্রতার লেভেল। শব্দ বিস্তার অভিমুখের সঙ্গে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যে প্রতি সেকেন্ডে যেই পরিমাণ শব্দ প্রবাহিত হয়। এক্ষেত্রে একক হলো S ইনভার্স 1 M ইনভার্স 2 অর্থাৎ WM ইনভার্স 2। ফন 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট প্রমাণ তীব্রতার 1 ডেসিবল এর বিশুদ্ধ সূত্র যে প্রবল সৃষ্টি করে তাকে শব্দোচ্চতাকে এককে ফন বলে। 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্টকে ফন বলে। 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻12 WM ইনভার্স 2 তীব্রতাকে প্রমাণ তীব্রতা বলে। শ্রোতার শ্রাব্যতার সীমা 40 ডেসিবল এর ঊর্ধ্বে 1000 হার্জ একটি কম্পাঙ্ক সুর যে প্রাবল্য সৃষ্টি করে। এক্ষেত্রে বিশেষ তথ্য: 26% তীব্রতার পরিবর্তনে তীব্রতার লেভেল 1 ডেসিবল পরিবর্তিত হয়। মানুষের কান 1 ডেসিবলের কম শব্দোচ্চতার পার্থক্য বুঝতে পারে না। ফ্রেচনার এর সূত্র। এক্ষেত্রে শব্দোচ্চতা ফ্রেচনারের সূত্র শব্দোচ্চতা শব্দের তীব্রতা লগারিদমিক অনুপাত। আর এক্ষেত্রে শব্দ তরঙ্গের সময় একক সময় অতিক্রম করে শব্দ তরঙ্গের শব্দ দুটি পদে। এক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 কেলভিন তাপমাত্রা বায়ু শব্দের প্রতি 332 ms ইনভার্স 1 এবং পানিতে শব্দের দ্রুতি 1450 ms ইনভার্স 1। লোহার মধ্যে 5130 ms ইনভার্স 1। তাপমাত্রা বাড়লে শব্দের দ্রুতি বৃদ্ধি পায়। শব্দের বেগ কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ C আর K তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের দ্রুতি 0.61 ms ইনভার্স 1 বৃদ্ধি পায়। শ্রাব্যতা শব্দের দুভাগে ভাগ করা হয়, যথা সুশ্রাব্য শব্দ ও সুমার্জিত শব্দ।
এক্ষেত্রে শব্দের ব্যবহারিক প্রয়োগ: জীবাণু ধ্বংসে, দ্রব্যতা বাড়াতে, সমুদ্রের গভীরতা নির্ণয়, ডুবোজাহাজের অবস্থান নির্ণয়, পাহাড়ের অবস্থান নির্ণয় ও সুর বৈদ্যুতিক যন্ত্র পরিষ্কারে। এক্ষেত্রে তীব্রতার সমীকরণের ক্ষেত্রে দেখা যায় বিস্তার উৎসের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ উৎসের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ I সমানুপাতিক a স্কোয়ার, I সমানুপাতিক a স্কোয়ার। কম্পাঙ্গ বর্গের সমানুপাতিক, কম্পাঙ্গ হলো বর্গের সমানুপাতিক, অর্থাৎ I সমানুপাতিক n স্কোয়ার। মাধ্যমের দুটি কম্পাঙ্গ বর্গের সমানুপাতিক, কম্পাঙ্গ বর্গের সমানুপাতিক। আর উৎসের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ I সমানুপাতিক n স্কোয়ার। একইভাবে I সমানুপাতিক a স্কোয়ার। আর মাধ্যমের দুটি I সমানুপাতিক b, মাধ্যমের ঘনত্ব I সমানুপাতিক রো। উৎসের কাছে অনুনার সৃষ্টিকারী বস্তু থাকলে শব্দের তীব্রতা বৃদ্ধি পায়। বর্গের ব্যাসানুপাতিক হলো I সমানুপাতিক 1/r স্কোয়ার। মাধ্যমের গতির দিকে শব্দ তরঙ্গ সঞ্চারিত হয়, শব্দের তীব্রতা তত বেশি হয়। উৎস যত বড় হয় তীব্রতা তত বেশি হয়। পুরুষ অপেক্ষা নারী ও শিশুর কণ্ঠ তীক্ষ্ণতা বেশি বলে তীক্ষ্ণতা স্বর চড়া হয়। তীক্ষ্ণতা বেশি বলে তাদের স্বর চড়া হয় অপেক্ষা। এক্ষেত্রে I হলো ভরসা r স্কোয়ার, অর্থাৎ ভ দিয়ে হলো মাধ্যমের গতি, আ দিয়ে অন্যান্য উপস্থিতি, রো দিয়ে ঘনত্ব, সি দিয়ে উৎসের আকার এবং এ দিয়ে কম্পাঙ্গের বিস্তার, আর আর দিয়ে হলো শব্দের উৎস। শব্দের ঘনত্ব, শব্দের শক্তির ঘনত্ব কণার মাধ্যমের উপর নির্ভর করে, ½ ρ a স্কোয়ার ওমেগা স্কোয়ার। কণার বিস্তার বেগের উপর নির্ভর করে এবং কৌণিক কম্পাঙ্কের উপর নির্ভর করে। শব্দ উচ্চতা মূলত একটি কণের অনুভূতি। এটি শরীরবৃত্তীয় বিষয়, ফিজিওলজিক্যাল ফেনোমেনন, ভৌত বিষয় নয়। শব্দ উচ্চতা শব্দের মাত্রা প্রকাশ করে। শব্দ উচ্চতা বলতে শব্দ কতটা জোরে হচ্ছে তা বোঝায়। তাই বলা যায় শব্দ উচ্চতা বলতে তীব্রতার উপর নির্ভরশীল হলেও শব্দ উচ্চতা বলতে তীব্রতার উপর নির্ভরশীল হলেও এটি সমানুপাতিক নয়। তাই বলা যায় শব্দ উচ্চতা শব্দের তীব্রতার উপর নির্ভরশীল হলেও এটি শব্দটার তীব্রতার উপর নির্ভরশীল হলেও এটি সমানুপাতিক নয়। এক্ষেত্রে কয়েকটি শব্দের তীব্রতা ও তীব্রতা লেভেল: সর্বনিম্ন শ্রাব্য শব্দ 0 ডেসিবেল, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস 10 ডেসিবেল, পাতার মর্মর শব্দ 20 ডেসিবেল, ফিসফিসানি শব্দ 30 ডেসিবেল, লাইব্রেরি 40 ডেসিবেল, শ্রেণীকক্ষ বা শান্ত অফিস 50 ডেসিবেল, স্বাভাবিক কথাবার্তা 60 ডেসিবেল, ব্যস্ততম রাস্তা 70 ডেসিবেল, আর সাধারণ কারখানা কোলাহলপূর্ণ অফিস 80 ডেসিবেল, কারখানা মোটর সাইকেল ভারী তেল হাট বাজার 90 ডেসিবেল, মাথার ওপরে জেট প্লেনের শব্দ 100 ডেসিবেল, তীব্র বর্জনীয় শব্দ ভারী শব্দ হলো 110 ডেসিবেল এবং কানে বেদনা শোনাকারী শব্দ হলো 120 ডেসিবেল। এক্ষেত্রে শব্দের সংশ্লিষ্ট রাশি: বিস্তার a 10⁻11 মিটার, 10⁻5 মিটার, আর কম্পাঙ্গ f হলো 20 হার্জ থেকে 20 কিলো হার্জ। তীব্রতা হলো 10⁻12 Wm ইনভার্স 2 থেকে 1 Wm W ইনভার্স 2, আর তীব্রতার লেভেল হলো 0 থেকে 12 B। এক্ষেত্রে সবচেয়ে জোরালো শব্দ কানে সহ্য করতে পারে তার প্রাবল্য 1 WB ইনভার্স 2, 1 WB ইনভার্স 2। এটি হলো সহ্য করতে পারে সর্বোচ্চ প্রাবল্য। এর চেয়ে বেশি হলে কানে যন্ত্রণা হয়। তীব্রতার এই ঊর্ধ্বসীমাকে সহন বা সীমা বলে। আর 1 WM ইনভার্স 2 এবং এর তীব্রতা লেভেল 120 ডেসিবেল, একে থ্রেশহোল্ড অফ পেইন বলা হয়। এক্ষেত্রে শব্দ শোনার পর 0.1 সেকেন্ড পর্যন্ত মস্তিষ্কে এসব থেকে যায়, একে শব্দানুভূতির স্থায়িত্বকাল বা শ্রুতি রেশ বলে। দুটি সীমার পার্থক্য 12 কানে অনুভূতি সৃষ্টি হতে পারে। অতঃপর বিট বা স্বর কল্প। বিটের প্রয়োগ রয়েছে খনির বাতাসে, বাদ্যযন্ত্রে এবং সুরে, অর্থাৎ খনির বাতাসে দূষিত বাতাসের অস্তিত্ব নির্ণয়, বাদ্যযন্ত্রের সুর নির্ণয় ও সুর শলাকার অজ্ঞাত কম্পন নির্ণয়। মোম দিয়ে ঘষলে শলাকার মোম লেগে যায়, ফলে ভর বৃদ্ধি পায়, কিন্তু সিরিজ কাগজ দিয়ে ঘষলে সুর হালকা হয়ে যায়, ফলে ভর হ্রাস পায়। এক্ষেত্রে বাড়লে কমে, কমলে বাড়লে বেশি এবং কমলে কমে। আর সমান সময় তীব্রতা ও প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট একই দিকে অগ্রগামী দুটি শব্দ তরঙ্গের পরিবর্তনের ফলে শব্দের সৃষ্ট প্রাবল্যের পর্যায়ক্রমে হ্রাসবৃদ্ধি ঘটনাকে বিট বা স্বর কম্পন বলে। প্রতি সেকেন্ডে 10টির বেশি বিট উৎপন্ন হওয়াকে বিট উপলব্ধি করা যায় না। এক্ষেত্রে আরও রয়েছে স্বরের বৈশিষ্ট্য। স্বর হলো একাধিক সুরের মিশ্রণ। কোনো স্বরের বেশিরভাগ শক্তি হলো মূল সুরে। কোনো স্বরের সমাবেল হারমোনিক যদি বেশি হয়,
কোনো স্বর হারমোনিক যত বেশি হবে এবং উপসুর যত কম হবে শব্দ তত শ্রুতি মধুর হবে। হারমোনিকের উৎপত্তি একই মুখ খোলা ও শুধুমাত্র অযুগ্ম হারমোনিকগুলো উৎপন্ন হতে পারে। একই মুখ খোলা নলে শুধুমাত্র অযুগ্ম হারমোনিক উৎপন্ন পারে। দুই মুখ খোলা নলে হারমোনিক শব্দ উৎপন্ন হয়। দুই মুখ খোলা ভাষা থেকে শ্রুতি বেশি শ্রুতি মধুর। এক্ষেত্রে 1:1 হলো সমায়ন, 2:1 হলো অষ্টক, 3:1 হলো পঞ্চম, আর 5:4 হলো গুরু তিসরক, 3:2 হলো গুরু পঞ্চম, 5:3 হলো গুরু ষষ্ঠক, 6:5 হলো গুরু তিসরক, 8:5 হলো গুরু ষষ্ঠক, 8:9 হলো গুরু সুর এবং 10:9 হলো লঘু সুর, 16:15 হলো অর্ধ সুর। এক্ষেত্রে সঙ্গীতি সুর সম্পন্ন ও স্বরবেলযুক্ত শব্দের তুলনা। বিষয় শ্রুতি মধুরতা স্মৃতি সৃষ্টির কারণ বৈশিষ্ট্য। এক্ষেত্রে শ্রুতি মধুরতা আরামদায়ক, অন্যদিকে সৃষ্টির নিয়মিত পর্যাবৃত্ত, অন্যদিকে বৈশিষ্ট্য শব্দোচ্চতা তীক্ষ্ণতা গুণ বা জাতি। অর্থাৎ বৈশিষ্ট্য তিনটি বৈশিষ্ট্য রয়েছে: শব্দোচ্চতা, তীক্ষ্ণতা ও জাতি। শব্দের নিজস্ব জাতি রয়েছে। আর এক্ষেত্রে দুটি শব্দের মধ্যে পার্থক্য এদের মূল সুরের সঙ্গে উপস্থিত উপসুরের সংখ্যার ওপর, মূল সুরের কম্পাঙ্কের ওপর এবং মূল সুরগুলি বিস্তারের আপেক্ষিক মানের ওপর। এক্ষেত্রে এক নজরে বিভিন্ন শব্দগ্রাহক যন্ত্র ফোনোগ্রাফ, গ্রামোফোন ও সনোমিটার। শব্দযন্ত্র বাদ্যযন্ত্র। এক্ষেত্রে তিন ধরনের বাদ্যযন্ত্র রয়েছে: তার যন্ত্র, স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট, বায়ুযন্ত্র, উইন্ড ইনস্ট্রুমেন্টস এবং পর্দা জাতীয় যন্ত্র, মেমব্রেন ইনস্ট্রুমেন্টস। তার, বায়ু, পর্দা। মেলোডির ব্যবহার হলো কোনো সুর স্বরাকার কম্পাঙ্ক নির্ণয়, শটান তারের বিভিন্ন উপসুর সৃষ্টি হয়, তারের কম্পানের সূত্রাবলী সত্যতা পরীক্ষায়। টানা তারে আর কম্পনের সূত্রাবলী: দৈর্ঘ্যের সূত্র, টানের সূত্র, ভরের সূত্র। টি ও এম স্থির থাকলে টানা তারে আর তরঙ্গের কম্পাঙ্ক তার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। টানা তারে আর তরঙ্গের কম্পাঙ্ক তার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। আর টানা তারের সূত্রের মধ্যে আই ও এম স্থির থাকলে টানা তারের আর তরঙ্গের কম্পাঙ্ক তার টানের বর্গমূলের সমানুপাতিক। টানের বর্গমূলের সমানুপাতিক ওটি হলো দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, টানের বর্গমূলের সমানুপাতিক। আর টি ও স্থির থাকলে টানা টানে আর তরঙ্গের কম্পাঙ্কে তার একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ n সমানুপাতিক 1/l, n সমানুপাতিক √t এবং n সমানুপাতিক 1/√m। ভরের ব্যস্তানুপাতিক, ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, টানের বর্গমূলের সমানুপাতিক ও দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। n সমানুপাতিক 1/l, n সমানুপাতিক √t, n সমানুপাতিক 1/√m। শব্দোচ্চারণ শব্দের তীব্রতার অ্যালগরিদমের সমানুপাতিক, অর্থাৎ s সমানুপাতিক log 10। এক্ষেত্রে টানা তারের আর তরঙ্গের সূত্রাবলী উদ্ভট, অর্থাৎ দৈর্ঘ্যের সূত্র, ভরের সূত্র এবং টানের সূত্র। কাঁচ নল ও খোলা নলের মধ্যে সুরের তুলনা। হারমোনিকের উপস্থিতি: বদ্ধ নলে উপসুরগুলোর অনুপাত হলো 1, 3, 5, 7। অন্যদিকে খোলা নলে উপসুরগুলোর অনুপাত হলো 1, 2, 3, 4। এটি বেশি শ্রুতি মধুর নয়, ওটি বেশি শ্রুতি মধুর। এক্ষেত্রে সমমেল বা হারমোনিক হলো উপসুরগুলো যেগুলো মূল সুরের গুণিতক। সকল হারমোনিক উপসুর মূল সুর ছাড়া সকল সুরই উপসুরের হারমোনিক নয়। সকল হারমোনিক উপসুর মূল সুর ছাড়া, কিন্তু সকল উপসুর হারমোনিক নয়। সকল হারমোনিক উপসুর, কিন্তু সকল উপসুর হারমোনিক নয়। সকল হারমোনিক উপসুর অর্থাৎ উপসুরগুলোর যেগুলো মূল সুরের গুণিতক, এগুলোই হলো সমমেল বা হারমোনিক। টনিক: সর্বাপেক্ষা কম কম্পাঙ্কের সূচনার সুর। টনিক হলো সর্বাপেক্ষা কম কম্পাঙ্কের সূচনার সুর। ত্রয়ী: তিনটি শব্দ কম্পাঙ্কের অনুপাত যদি 4, 5, 6 হয় তবে তাকে বলা হয় ত্রয়ী। তিনটি শব্দ কম্পাঙ্কের অনুপাত যদি 4, 5, 6 হলে তাদেরকে দ্বারা সৃষ্ট শব্দকে ত্রয়ী বলে। বিষম সংগতি: স্বর সংগতি ও সমন্বয়ে শ্রুতি মধুর না হওয়ার সৃষ্ট শ্রুতি কটু শব্দ। বিষম সংগতি: এক্ষেত্রে স্বর সংগতি সমন্বয়ে শ্রুতি মধুর না হওয়ায় সৃষ্ট শ্রুতি কটু শব্দ হলো বিষম সংগতি। হারমোনি বা সমতান: একই সময়ে কতগুলো শব্দই হলো হারমোনি বা সমতান। মেলোডি মাধুর্য: কতগুলো শব্দ একের পর এক উৎপন্ন হওয়া সৃষ্ট শব্দকে বলে শব্দযুক্ত শব্দ। সোলো: একটি মাত্র বাদ্যযন্ত্র থেকে সৃষ্ট শব্দ। জাতি: যে বৈশিষ্ট্যের দ্বারাই একই তীব্রতা ও তীক্ষ্ণতা বিভিন্ন উৎস শব্দ আলাদা করা যায়। উৎসের সরল দোলক গতির জন্য সুর ও পর্যাবৃত্ত গতির মধ্যে স্বর উৎপন্ন হয়। সঙ্গীতে প্রচলিত মোটামুটি গুরুত্বপূর্ণ শব্দসমূহ: সুর একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট, স্বর একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট, উপসুর মূল সুর ছাড়া বাকি সুরগুলো, সুরযুক্ত শব্দ শব্দের নিয়মিত বা পর্যাবৃত্ত কম্পনের ফলে সৃষ্ট শ্রুতিমধুর শব্দ। সুর বর্জিত শব্দ শব্দের অনিয়মিত ও অপর্যাবৃত্ত শব্দ কম্পনে সৃষ্ট শব্দ।
তীব্রতার লেভেল হলো অনুপাতের অ্যালগরিদম। 1 ডেল শব্দের তীব্রতা 10 গুণ বাড়লে শব্দচর্চা যে পরিমাণ বাড়ে। 1 ডেসিবেল শব্দের তীব্রতা 10⁻01 বা 1.259 গুণ বাড়লে শব্দচর্চা যে পরিমাণ বাড়ে। সুর বিরাম দুটি সুরের অনুপাত দুটি শব্দের সুর বিরাম মধ্যবর্তী সুর বিরামের গুণফলের সমান। 1 অষ্টক অর্থাৎ কোনো কম্পাঙ্কের অন্যটি দ্বিগুণ হলে প্রথমটি দ্বিতীয়টির অষ্টক। অর্থাৎ কোনো কম্পাঙ্ক অন্যটি দ্বিগুণ হলে প্রথমটি হলো দ্বিতীয়টির 1 অষ্টক, দ্বিগুণ হলে প্রথমটি হলো দ্বিতীয়টির 1 অষ্টক। নির্দিষ্ট কম্পাঙ্কে কতগুলো সুর সাজানো সুর। ডায়নামো বা স্বরগ্রাম হলো কোনো সুর বা তার অষ্টকের মধ্যবর্তী স্বর সংগতি সম্পন্ন বিভিন্ন কম্পাঙ্কের আরও 6টি সুরে নিবেশিত স্বরগ্রাম হলো ডায়াটনিক স্বরগ্রাম। 4 5 6 8 4 5 6 8 এক্ষেত্রে অনুপাতে 4টি শব্দের সমন্বয়ে গঠিত শ্রুতিমধু শব্দকে বলে স্বর সংগতি। আর অর্কেস্ট্রা হলো একাধিক বাদ্যযন্ত্র বাজালে উৎপন্ন সমতান বা মেলোডিকে সমতান বা মেলোডি বলে। শ্রাব্যতার সীমা 1000 হার্জ কম্পাঙ্কে আমাদের কানে যে মৃদু শব্দ শুনতে পাই তার তীব্রতা প্রায় 10⁻12 WM−2, একে শ্রাব্যতার সীমা বলে। এক্ষেত্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব বিশেষ তথ্য, আদর্শ গ্যাস, গুরুত্বপূর্ণ তথ্য ও গ্যাসের চলরাশি। সূত্রের মধ্যে রয়েছে বয়লের সূত্র, চার্লসের সূত্র, চাপিয়ের সূত্র, আভাগেদ্রোর সূত্র। এখানে এসআইকে হলো 8.3 কিলোজুল পার মোল, সিজিএসআইকে 8.31 ERG কিলোজুল পার মোল, ক্যালোরিতে হলো 1.987 কিলো ক্যালোরি পার ক্যালভিন পার মোল এবং লিটার অ্যাটম হলো 0.0821 লিটার ATM পার ক্যালভিন পার মোল। এক্ষেত্রে পরমশূন্য তাপমাত্রার ক্ষেত্রে ফারেনহাইট স্কেলে -459.4 ডিগ্রি ফারেনহাইট। পরমশূন্য তাপমাত্রা হলো ফারেনহাইটের -459.4 ডিগ্রি ফারেনহাইট পরমশূন্য তাপমাত্রা। চরমশূন্য তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা এবং চরম শীতলতা। এসটিপিতে ঘনত্ব হলো 1.293 কেজি মিটার ইনভার্স 3। এটি হলো আদর্শ গ্যাসের সমীকরণ। গ্যাসের গতিতত্ত্ব বার্নৌলি সর্বপ্রথম দেখেন। গ্যাসের গতিতত্ত্বের শিকার্য রয়েছে বল নেই এবং তারা অসীম পর্যন্ত দিকে বিস্তৃত এবং মোট সমানুপাতিক এবং গ্যাসগুলোর সমগ্র আধার সমগ্র আয়তন মুক্তভাবে বিচরণক্ষম। গ্যাসগুলোর অণুগুলোর আকার তার মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। এদের মধ্যে সমারেখা চলে এবং সংঘর্ষগুলো ধাক্কাগুলো হয় তাৎক্ষণিক। পূর্বে ও পরে ভর শক্তি সংরক্ষিত থাকে, অণুর সংখ্যা স্থির থাকে। আদর্শ গ্যাসের গতিবেগ রয়েছে। সূত্রটি হলো P+A/V²। ব্র্যাকেট শেষ, ব্র্যাকেটের ভিতরে আবার V-NB আর সমান nRT, অর্থাৎ PV সমান nRT। এক্ষেত্রে V এর সাথে হলো শুধু -NB আর P এর সাথে +N²V²A, অর্থাৎ PV সমান nRT। এক্ষেত্রে P এর সাথে +N²A/V² আর V এর সাথে -NB। এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা সোজা রাস্তায় বরাবর গতিশীল গতি হলো স্বাধীনতার মাত্রা 1, ভূপৃষ্ঠে কোনো বিদ্যুৎ প্রাস হলো 2, কোনো প্রাস হলো 2, ঘরের মধ্যে মশার গতি পারমাণবিক গতি 1 পারমাণবিক গতি, আদর্শ গ্যাসের গতি হলো 3, আর আবর্তন কণা দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে H2, ও O2 তিনটি শরীর রাখার জন্য গতির জন্য এটি হলো 4 এবং ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 5। এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3, 5, 6 বা 7, স্বাধীনতার মাত্রা 3, 5, 6 বা 7। এটি হলো 1.65, 1.4 আর 1.33। এক্ষেত্রে সংকট তাপমাত্রা, পানির সংকট তাপমাত্রা 374 ডিগ্রি, অ্যামোনিয়ার 132 ডিগ্রি এবং ইথানলের হলো 241 ডিগ্রি, কার্বন ডাইঅক্সাইডের 31 ডিগ্রি এবং পারদের হলো 1437 ডিগ্রি, 76 ডিগ্রি। অসম্পৃক্ত বাষ্প হলো খোলা স্থানে হাইড্রোমিটার ব্যবহার করা হয়। শিশিরাঙ্ক হলো একটি তাপমাত্রা। আর এক্ষেত্রে রয়েছে শিশিরাঙ্ক হাইড্রোমিটার, শুষ্কসিক্ত ভালভ হাইড্রোমিটার, রাসায়নিক হাইড্রোমিটার, কেস হাইড্রোমিটার। -20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় পৌঁছায় পানি শীতল কণার ফলে তুষার পড়ে। তাপ বর্জনের হার তরল পদার্থ দুটির প্রকৃতির উপর নির্ভর করে না।